আসসালামু আলাইকুম। খুবই বার্নিং ইস্যু ইসকিমিক হার্ট ডিজিজ, তাই না? মানে মানুষের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান কোনটা? আমার কাছে মনে হয় হার্ট। কারণ ব্রেন মরে গেলে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু হার্ট মরে গেলে বেঁচে থাকা সম্ভব না। তবে আপনারা ফরেন্সিকে একটা জিনিস পড়ছিলেন কি, যে কোনো মানুষের হার্ট মারা যাওয়ার সাথে সাথে উইদিন 21 সেকেন্ড, মানে 21 সেকেন্ডের মধ্যে ব্রেন মারা যায়। এটা ফরেন্সিকে রেড্ডিতে ছিল আর কি। তবে কোনো মানুষের ব্রেন যদি মারা যায়, ব্রেন মারা যাওয়ার 21 মিনিট পরে হার্ট মারা যায়। মানে কোনো মানুষ যখন ন্যাচারালি মারা যায় আর কি, তখন দেখা গেছে যে হার্ট মরে যাওয়ার 21 সেকেন্ডের মধ্যে ব্রেন মরে যায়। কারণ ব্রেনে অক্সিজেন সাপ্লাই টাপ্লাই দরকার হয়, এগুলো তো হার্ট না থাকলে অক্সিজেন সাপ্লাই যাবে না আর কি, তাই না? তবে কারোর ব্রেন মারা গেলে তারপরে 21 মিনিট পর্যন্ত হার্ট বেঁচে থাকতে পারে। কারণ আপনার জানা হার্ট হচ্ছে একটা মায়োজেনিক কন্ট্রোল আছে, তাই না? তার নিজে নিজে বেঁচে থাকতে পারে। ওকে। কেন? কারণ হার্ট না থাকলে হার্ট একটু বেশিক্ষণ বেঁচে থাকার চেষ্টা করে না, আদারওয়াইজ হার্ট মারা গেলে ওই মানুষটাই মারা যাবে। কারণ ওই মানুষের প্রত্যেকটা অর্গানে অক্সিজেন সাপ্লাই দেওয়া, নিউট্রিশন সাপ্লাই দেওয়া, গ্লুকোজ সাপ্লাই দেওয়া, সব সাপ্লাইয়ের কাজ কে করে? হার্ট করে, তাই না? ওকে। তো আমরা আজকে পড়বো ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজের সাথে ওতপ্রোত সম্পর্ক কোনটা? করোনারি আর্টারি, তাই না? তো আমরা আগে করোনারি আর্টারিটা একটু দেখি। দিস ইজ আর করোনারি আর্টারি। এটা হচ্ছে অ্যাওটা। অ্যাওটার অ্যাওটা তিনটা সাইনাস থাকে, ওকে। এর সামনের দুইটা সাইনাস থেকে উৎপত্তি হচ্ছে করোনারি আর্টারি। এই সাইডে হচ্ছে রাইট করোনারি আর্টারি, এই সাইডে হচ্ছে লেফট করোনারি আর্টারি। ওকে। এই রাইট করোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। দুইজনের মাঝখান দিয়ে গিয়ে সে পিছনের দিকে চলে গেছে, এই যে এই দিক দিয়ে এসে সে পিছনের দিকে চলে গেছে। ঠিক আছে। রাইট করোনারি আর্টারি রাইট অ্যাট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে তো উৎপত্তি হয়ে সেইখানে কিছুটা মার্জিনাল ব্রাঞ্চ দেয়। মার্জিনাল ব্রাঞ্চ মানে যেটা অ্যাপেক্স পর্যন্ত সাপ্লাই দিতে পারে। এরপর সে পিছনে টার্ন করে পোস্টের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর একদম পিছন পর্যন্ত চলে গেছে। লেফট কর্নার আর্টারি প্রথমে কি হয়েছে, এটা লেফট মেইন ব্রাঞ্চ। এরপর লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, যেটা আমাদের সামনে অ্যান্টেরিয়র গ্রুপ বরাবর নিচে নেমে আসছে। আর সার্কামফ্লেক্স যে ঘুরে এরকম পিছনের দিকে চলে আসছে। ঠিক আছে। করোনা আর্টারি সম্পর্কে একটু বিস্তর ধারণা লাগবে, নয়তো আমাদের মানে রিটেনের সমস্যা হবে না, ভাইভাতে এবং একটু সমস্যা হয়, যেটা আমার ইসিজি ক্লাসে খুব ডিটেলস আলোচনা করা আছে। তারপর এখানে সামান্য একটু বলে আমরা ভিতরে চল চল চল। ওকে। দেখেন এই রাইট কর্নার আর্টারি, এখানে কি আছে? এস এ নোড আছে। তো রাইট কর্নার আর্টারি উৎপত্তি হয়ে এস এ নোডে সাপ্লাই দেয়। ওকে। রাইট কর্নার আর্টারি উৎপত্তি হয়েই একটা ব্রাঞ্চ এস এ নোডে সাপ্লাই দেয়। আচ্ছা। এরপরে এইখান দিয়ে আস্তে আস্তে এইখান দিয়ে এসে এই যে ব্রাঞ্চটা কোথায় গেল? এটা হচ্ছে রাইট ইনফিরিয়র। এই যে বর্ডারটা আছে, বর্ডার বরাবর একদম অ্যাপেক্স পর্যন্ত চলে গেল। যখন রাইট কর্নারের পিছন দিকে ঘুরলো, আমার এভি নোড কই থাকে মনে জানেন কি? এভি নোড, এভি নোড থাকে হচ্ছে এই যে এখানে তুমি কিভাবে বোঝায়, ইনফিরিয়র ভেনা কাভা। আর আমার এখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড ভাব, এখানে থাকে হচ্ছে মোটামুটি এভি নোড। তো এভি নোডে যে সাপ্লাইটা আসে এটা রাইট কর্নার আর্টারি থেকে আসে, কিন্তু সেটা কিন্তু পিছনের ব্রাঞ্চ, মানে রাইট কর্নার আর্টারি যখন পিছনে ঘুরে, এই পিছনে ঘুরে এইখানে থাকে ইনফিরিয়র ভেনা কাভা, এরকম বরাবর। কোথায় বলবো, মনে করেন এরকম বরাবর থাকে হচ্ছে এভি নোড। তো সে পিছনের ব্রাঞ্চটা কিন্তু এভি নোডকে সাপ্লাই দেয়। ওকে। আচ্ছা। কিছু ক্ষেত্রে, এটা খুবই মিনিমাম একটা পার্সেন্টেজের ক্ষেত্রে এই সার্কামফ্লেক্সও সাপ্লাই দিতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট কর্নারটি সাপ্লাই দেয়। আমরা দুইটা ব্যাপার জানলাম, তাই না? আচ্ছা, সাথে আরেকটা ব্যাপার একটু জেনে রাখি। এই রাইট কর্নার আর্টারি এই যে পিছনের দিকে সাপ্লাই দেয়, এটা কি? এটা হলো পোস্টেরিয়র, পোস্টেরিয়র সারফেস। আর নিচের দিকে এটা কি? এটা হলো ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেসের সাপ্লাইটা কোত্থেকে আসে? রাইট কর্নার আর্টারি থেকে। পোস্টের সাপ্লাইটা কোত্থেকে আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে আসে রাইট কর্নার আর্টারি থেকে। 10% ক্ষেত্রে লেফট কর্নার আর্টারি থেকে আসতে পারে। ওকে। লেফট কর্নার আর্টারি সামনের দিকে এসে হার্টের যে অ্যান্টিরিয়র সাইডটাকে সাপ্লাই দেয়। আপনারা দেখবেন যে আমাদের যে হাড়টা থাকে একটু বাঁকা করানো থাকে, তাই না? তাহলে হার্টের এই যে এই অংশটুকু আমার সামনেই অ্যান্টিরিয়র ওয়াল হিসাবে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র। আচ্ছা। আর এটা হলো সার্কামফ্লেক্সের পিছনের দিকে। আজকে যে তামিমের কথা হচ্ছে, তামিমের কিন্তু এই যে লেফট কর্নার আর্টারি ব্লক হয়েছিল। একজন দেখলাম হচ্ছে সার্কামফ্লেক্স নাকি 100% ব্লক হয়ে গেছিল, এরকম আর কি।
তো আমরা একটু পরে আজকে পড়ার মধ্যে পড়বো ইনফের ওয়ালে, মানে ইনফের এমআই ভালো, মানে সাপোজ কারোর জীবনে একটা এমআই আসবেই, সেটা ইনফের এমআই তার জন্য ভালো হবে নাকি অ্যান্টোর এমআই তার জন্য ভালো হবে? ইনফের এমআই ভালো, কারণ অ্যান্টোর এমআই হলে পেশেন্ট একদম শকে চলে যায়, কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। সেই ব্যাপারগুলো আমরা আজকে আসবো, যেটা আজকে হচ্ছে তামিমের ক্ষেত্রে সবাই বলতেছিল আর কি। ওকে, তাহলে আমরা সার্কুলেশন সম্পর্কে খুবই মিনিমাম জানলাম। রিটেনের জন্য সার্কুলেশন কোনো দরকার নেই, তারপর একটু জানলাম আর কি। ওকে, আরেকটা ব্যাপার আসি যেটা দরকার হবে, সেটা হলো আমার হার্টে তো নর্মালি যেটা অটোনমিক কন্ট্রোল, অটোনমিক না, এর কোনো কন্ট্রোল নাই, মায়োজেনিক কন্ট্রোল। কিন্তু তারপরে কিছুতে অটোনমিক কন্ট্রোল আছে, তাই না? আমরা জানি হার্টবিট নর্মালি, হার্টকে যদি আমি খুলে কোথাও রেখে দিই, হার্টবিট হতে পারে 110, 15 এরকম হতে পারে। কিন্তু বডির ভিতরে তার হার্ট রেট 75 কেন? কারণ ভ্যাগাস না সবসময় হার্টকে সাপ্রেস করে রাখছে, তাই না? তাহলে আমার এস নোডে ভ্যাগাস সাপ্লাই আছে, এস নোডে ভ্যাগাস সাপ্লাই আছে, এভি নোডে ভ্যাগাস সাপ্লাই আছে। ওকে, এই ভ্যাগাস সাপ্লাই থাকার কারণে কি হয়েছে, আমার এটা একটু স্লো করে দেয়। ভ্যাগাস সাপ্লাই বেশি থাকলে এসএ নট স্লো হয়ে যায়, আর ভ্যাগাস সাপ্লাই বেশি থাকলে এসএ নট এভি নট স্লো হয়ে যায়, ঠিক আছে? এই দুই জায়গায় কি থাকে, ভ্যাগাস সাপ্লাই, ভ্যাগাস নার্ভের রিসেপ্টর থাকে, মানে আহ মাস্কেনিক রিসেপ্টর থাকে। আর সিম্প্যাথেটিক সাপ্লাইও থাকে, সিম্প্যাথেটিক সাপ্লাই এসএ নোডেও থাকে, এভি নোডেও থাকে, আবার মাসেলের মধ্যেও থাকে, 3 জায়গায় থাকে। ওকে, তাহলে কোনো কারণে যদি ভ্যাগাস সাপ্লাই বেশি হয়ে যায়, হার্ট রেট কমে যাবে, তাই তো? এই কথাটা আমার একটা মাথায় ঢুকে রাখি, এগুলো হচ্ছে আমার রিটিনের জন্য লাগবে। যদি ভ্যাগাস সাপ্লাই বেশি হয়ে যায় তাহলে হার্ট রেট কমে যাবে। আবার যদি সিম্প্যাথেটিক সাপ্লাই বেশি হয়ে যায় হার্ট রেট বেড়ে যাবে। আমরা এটা সবাই জানি, তাই না? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কখন হয়, আমার যখন বিপদে পড়ি, তখন সাপোজ দৌড়ানো লাগবে, কোনো স্ট্রেস আছে, তখন সিম্প্যাথেটিক সাপ্লাই বেশি হয়, রাইট? তো সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কাজ হচ্ছে আমার হার্ট রেটটা বাড়ানো, প্যারাসিম্প্যাথেটিক কাজ হলো হার্ট রেটটা কমানো। এখন দেখেন, আমি একদম প্রথম চান্সে একটু বেশি ডিপে চলে যাচ্ছে, এটা যাওয়া উচিত হচ্ছে না। তাহলে এই যে দেখেন, অনেক সময় আমরা দেখবো ইনফেরিয়ামের সাথে ব্র্যাডিকার্ডিয়া থাকে। কিসের সাথে? ইনফেরিয়ামের সাথে ব্র্যাডিকার্ডিয়া থাকে। দেখেন, কারো যদি এইখানে ব্লক হয়, এই রাইট কর্নারটা যদি এখানে ব্লক হয়, তাহলে কি হবে? তার ইনফেরিয়র এমআই পাবেন, তাই না? এই যে এটা তো ইনফেরিয়র সাপ্লাই দিচ্ছে, রাইট? তাহলে কারো যদি এখানে ব্লক হয়, আপনি ইনফেরিয়র এমআই পাবেন। ওকে, কারো যদি এখানে ব্লক হয়, এই যে এখানটা, এটা কই সাপ্লাই দিচ্ছিল একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা ইসিজি ক্লাসে আপনাদের আরো ডিটেলস বোঝানো হয়েছে। যদি এখানে ব্লক হয় তাহলে দেখেন, যদি এখানে ব্লকটা হয়, যদি এখানে ব্লক হয়, তাহলে তো টোটাল পিছনে যে সাপ্লাই, এভি নোডের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, পোস্টেরিয়র ওয়ালের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে মানে আমরা যে ইনফেরিয়ামাই পাই, ইনফেরিয়ামাই কিন্তু এখানে হয়ে ইনফেরিয়ামাই হতে পারে, এখানে ব্লক হলে পোস্টেরিয়র এমআই হতে পারে, আর সাথে এভি ব্লকও হয়ে যেতে পারে। কারণ যদি এখানে ব্লক হয় তাহলে তার ইনফেরিয়ামাই হবে, পোস্টেরিয়র এমআই হবে, এভি ব্লক হবে। কারণ যদি এখানে ব্লক হয়ে যায় একদম গোড়ার থেকে, তার এসএ নোডও যাবে, এভি নোডও যাবে, ইনফেরিয়রও যাবে, পোস্টেরিয়রও যাবে। এই কনসেপশনটা বোঝা গেছে? যেখানে ইনফেরিয়রের সাথে আমরা দেখতে চাই। এবার দেখেন, কোনো পেশেন্টের যদি এসএ নোড ব্লক হয়ে যায়, কোনো পেশেন্টের যদি এসএনএট ব্লক হয়ে যায়, হার্ট রেট কমে যাবে না? কারণ এসএনএট এর কাজই ফায়ারিং তৈরি করা। এসএনএট না থাকা মানে কি হবে, হার্ট রেট কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হবে। যে কারণে কোনো পেশেন্টের ইনফেরিয়র এমআই হলে, ইনফেরিয়র এমআই হলে আমরা খুঁজি ওই পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা। ইনফেরিয়র এমআই হলে আমরা খুঁজি ওই পেশেন্টের এভি ব্লক আছে কিনা। কেন খুঁজি এগুলা? কারণ কোন লেভেলে ব্লকটা হয়েছে সেটা আমি বুঝতে পারি। মানে ইসিজি এমন একটা মজার জিনিস, আমরা মনে করি কোনো পেশেন্টের কোথায় ব্লক হয়েছে এটা খুঁজে বের করার জন্য আমার এনজিওগ্রাম লাগবে। ওকে, এনজিওগ্রাম লাগবে, দ্যাট ইজ ডেফিনেট ডায়াগনোসিস, বাট ইসিজি দেখে বোঝা যায় তার কোথায় ব্লক হতে পারে, মানে তার ইসিজি সাইন সিমটম থেকে বোঝা যেতে পারে তার কোথায় ব্লক হয়েছে। ঠিক আছে, তার জন্য এই করোনারি আর্টারি একটা ব্রাঞ্চ গুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। আবার দেখেন, কোনো পেশেন্টের এখানে ব্লক হলে আলটিমেটলি তার তো একদম শেষ, মানে অলমোস্ট শেষ হয়ে যাবে। কারণ তার অ্যান্টিরিওরাল হার্টের ম্যাক্সিমাম যে ইজেকশন ফ্র্যাকচার কোত্থেকে আসে, লেফট ভেন্ট্রিকল থেকে আসে। লেফট ভেন্ট্রিকলের কারণে তো ইজেকশন ফ্র্যাকশন তৈরি হয়। তাহলে কোনো পেশেন্টের যদি এই লেফট কর্নার আর্টারি ব্লক হয়, ওই পেশেন্ট একদম কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। ঠিক আছে, এর ভিতরে একটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ। আচ্ছা, চলেন আমরা আর্টারি সম্পর্কে একটু কমন ধারণা নিয়ে রাখি। দেখেন, করোনারি আর্টারি, করোনারি আর্টারি যদি ব্লক হয়, সাপোজ দিস ইজ করোনারি আর্টারি, এটা ব্লক হলো, এটা কি, এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, তো যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সাপোজ যখন এইরকম থাকবে, তখন এখান দিয়ে রক্ত সাপ্লাই কমে যাবে না? রক্ত সাপ্লাই কমে যাবে, কিন্তু আমরা যে নর্মাল লাইফ লিড করি, সাপোজ আমি সারাদিন আজকে রুম থেকে বেরোই নাই, শুধু নামাজের টাইম ছাড়া, তো এইটুকু কাজ করার জন্য খুব বেশি রক্ত নিশ্চয়ই আমার হার্টের দরকার নাই, তাই না? তো কি হয়েছে, এ- যদি সাপোজ এতটুকু যদি ব্লক থাকে,
যদি এতটুকু ব্লক থাকে, এই অল্প অংশটুকু দিয়ে আমাদের নর্মাল সেডেন্টারি লাইফ সেটা ইজিলি মেনটেন হয়ে যায়। ঠিক আছে? তাহলে এরকম থাকলে নর্মালি আমরা কোনো সাইন সিমটম বুঝতে পারি না। এই ডিস্টাল পার্টে রক্ত সাপ্লাই বন্ধ হচ্ছে কিনা এর কোনো সাইন সিমটম আমরা বুঝতে পারি না। এখন এই ব্লকটা যদি আরেকটু বড় হয়, ওকে, তাহলে এই মানুষটা কখন সাইন সিমটম বুঝতে পারবে? সাপোজ সে কোনো দৌড়াদৌড়ি করতে গেছে, কোনো অ্যাক্টিভ কাজ করতে গেছে, তখন কি হবে? অনেক বেশি ব্লাড সাপ্লাই দরকার, তখন ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তখন কি হবে? তখন তার পেইন হবে, রাইট? তাহলে এই যে নর্মালি তার কোনো পেইন হচ্ছে না, কাজ কাম করতে গেলে পেইন হয়, এটাকে কি বলে? এটাকে বলে স্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনাতে অ্যাঞ্জাইনা স্টেবল অ্যাঞ্জাইনাতে নর্মাল হাঁটাচলা করতে গেলে কোনো পেইন হবে না, বাট এক্সট্রিম কোনো ওয়ার্ক করতে গেলে তার একটা পেইন হবে। ওকে, দ্যাট ইজ স্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল জিনিসটা কি আমি একটু পরে আবার আসবো। এখন মনে করলাম কারোর এটাও একদম খুব ন্যারো হয়ে গেছে, তাহলে এই অল্প একটু দিয়ে কিন্তু নর্মাল অবস্থায়ও চলাচল করা মুশকিল, কারণ আমার নর্মাল অ্যাক্টিভিটির জন্য যে অল্প রক্ত দরকার, এই পথ দিয়ে কিন্তু ওই অল্প রক্তটুকু যাবে না। ওকে, তখন এই পেশেন্টের কি হবে? সে কাজ কাম করলেও তো কাজ কাম করতেই পারবে না, সে নর্মাল অ্যাক্টিভিটি করতে গিয়েও তার পেইন হবে। এটাকে বলা হচ্ছে আনস্টেবল এনজাইম। কি বলে এটাকে? আনস্টেবল এনজাইম। আর যদি কারো কমপ্লিটলি ব্লক হয়ে যায়, বললাম কারো কমপ্লিটলি ব্লক হয়ে গেল, তাহলে তো গেল গা, তাই না? তখন সেটা অ্যাকচুয়ালি এমআই হয়, তাই না? আচ্ছা, এখন এই যে মনে করেন একজন মানুষের এই যে একটা অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস কেন হয় সেটা আমি আসতেছি, একটা ছবি দেখাই তাহলে আপনাদের। আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস কখন তৈরি হওয়া শুরু হয় জানেন? কি মনে হয় যে আমি সারা জীবন ভেজিটেবল খাবো তারপর আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না, কিংবা আমি ফ্যাটি ফুড কম খাবো আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না? কোন একটা বইতে আমি এরকম পড়ছিলাম একজন মানুষের জন্মের পর থেকেই তার অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেস শুরু হয়ে যায়, জন্মের পর থেকে। ওকে, তাহলে দিস ইজ আওয়ার নর্মাল লুমেন, আর নর্মাল লুমেন, দিস ইজ লুমেন, এটা হচ্ছে তার ওয়াল। ঠিক আছে? তো এই যে এখানে একটা এন্ডোথেলিয়াম থাকে, এখানে কি থাকে? এন্ডোথেলিয়াম থাকে। এই এন্ডোথেলিয়াম গুলা বিভিন্ন কারণে ইনজুরি হতে পারে। কেমন? যারা বিড়ি খায়, বিড়ির যে ধোঁয়া, বিড়ির যে টক্সিক সাবস্টেন্স থাকে প্রায় 3,000-এর মতো, ওগুলাকে কি করে? এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে, বারবার গোতাগুতি করবে, ড্যামেজ হবে। ওকে, যারা হচ্ছে আহ বা কিছু ভাস্কুলাইটিস, ইভেন কিছু ভাস্কুলাইটিস তারা কি করে? এন্ডোথেলিয়াম ড্যামেজ করতে পারে। ওকে, যারা ফ্যাটি ফুড খায়, ফ্যাটি ফুড না খাইলেও জন্মের পর থেকে কি হয়? বিভিন্ন কারণে কোন একটা টার্বুলেন্স ফ্লোর কারণে, মানে আমাদের ক্লট হওয়ার জন্য যে ট্রায়েড ছিল এর ভিতরে কিন্তু টার্বুলেন্স ফ্লো ছিল বা স্টাসিস ছিল। কোন একটা টার্বুলেন্স ফ্লো হলে কিন্তু এই লুমেনটা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, রাইট? তাহলে যখন এই এন্ডোথেলিয়ামটা ছিঁড়ে যাবে তখন কি হবে? এখানে দেখেন কে ঢুকছে? মনোসাইট ঢুকছে, মনোসাইট মানে কি? ডব্লিউবিসি ঢুকছে। ঠিক আছে? ডব্লিউবিসি ঢুকছে, এখন ডব্লিউবিসি কি করে এখানে? এই যে নিচে বসে থাকে, এই রক্তের ভিতরে কোনো চর্বি টর্বি থাকলে সে চর্বিকে সে খেয়ে ফেলে। ওকে, এটাকে কি বলে? ফোম সেল। হ্যাঁ, তাহলে এই যে দেখেন ডব্লিউবিসি, ডব্লিউবিসি মানে স্পেশালি মানে ম্যাক্রোফেজ, সে কি করে? এন্ডোথেলিয়ামটাকে ভেঙে চুরে ভিতরের দিকে চলে আসে, বা এন্ডোথেলিয়াম ভাঙা এন্ডোথেলিয়াম থাকলে সেখান থেকে ভিতরে ঢুকে যায়। এরপর সে ওখানে বসে বসে বিভিন্ন চর্বি টর্বি খায়। চর্বি খেতে খেতে সে আস্তে আস্তে বড় হয়। নট অনলি নট অনলি ম্যাক্রোফেজ বাট অলসো আমার এই যে, এটা তো একটা স্মুথ মাসল, রাইট? এখানে স্মুথ মাসল আছে না? এটা তো একটা মানে কি বলে, মানে আটারই তো একটা স্মুথ মাসল। তো স্মুথ মাসলে কি হয়? তারাও এরকম ফ্যাট খেয়ে খেয়ে তারাও ফোম সেল হয়ে যেতে পারে। এবং এখানে স্মুথ মাসলের পলিফারেশন হয়। আমরা পড়ছিলাম না আমাদের 3 ধরনের মাসল থাকে, কার্ডিয়াক মাসল, হার্ট মাসল আর স্মুথ মাসল। এই স্মুথ মাসল কিন্তু সেল ডিভাইড করতে পারে, রিমেম্বার দিস, স্মুথ মাসল সেল ডিভাইড করতে পারে। তাহলে স্মুথ মাসল গুলো কি করে? এই সেল ডিভাইড করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এই যে এখানে দেখা আছে এই স্মুথ মাসলের মাইগ্রেশন, এখানে স্মুথ মাসল নতুন করে তৈরি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। সাথে তো ওই ম্যাক্রোফেজও আছে, এখানে চর্বি সব জমতেছে, তাই না? তাহলে এই একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এই প্লাকের ভিতরে কি থাকে? ভিতরের দিকে থাকে একদম অ্যাক্সুয়ালি সলিড ফ্যাট, আর উপরের দিকে থাকে একটা ফাইব্রাস ক্যাপসুল। ফাইব্রাস ক্যাপসুল, বডি ফাইব্রাস ক্যাপসুলটা তৈরি করছে কারণ কি? কারণ হেমাটোলজিতে আপনাদের পড়ানো হয়েছে কিনা, এন্ডোথেলিয়ামের নিচে থেকে কোলাজেন, প্লাটিলেট যদি কোনো কারণে কোলাজেনের সংস্পর্শে চলে যায় প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়। প্লাটিলেট কি হয়? অ্যাগ্রিগেশন হয়। তাহলে নিশ্চয়ই নিচে কোলাজেন আছে। আবার এই লুমেনটা এরকম পথের সামনে পথ বন্ধ করে রেখে আছে, তাহলে দেখেন এটা একটা নর্মাল ফ্লো, এটা একটা নর্মাল ফ্লো। এখানে যদি কেউ পথটা বন্ধ করে রাখে, এখানে দেখেন, এখানে এটা এটা একটা নর্মাল ফ্লো, এই পথ যদি কেউ এরকম বন্ধ করে রাখে, রক্ত নালি গিয়ে মানে রক্তর যে ব্লাড মানে ব্লাডের যে ফ্লো, সে ফ্লো এখানে বাড়ি খাবে না? সহজ বাড়ি খাবে।
তাহলে বারবার যখন বাড়ি খাবে তখন ওই ফাইব্রাস ক্যাপসুলটা ছুটে চলে যেতে পারে না? ফাইব্রাস ক্যাপসুলটা ভেঙে চলে যেতে পারে না? পারে, রাইট? তাহলে যখন এই ফাইব্রাস ক্যাপসুলটা নষ্ট হবে, ফাইব্রাস প্লাকটা যদি ছুটে যাবে, তখন কি হবে? কোলাজেন এক্সপোজ হয়ে যাবে। তখন প্ল্যাটেলেট ওর সাথে লেগে কি হবে? প্ল্যাটেলেট প্লাক তৈরি হবে। প্ল্যাটেলেট প্লাক তৈরি কি হবে? সে আরো প্ল্যাটকে ডেকে এনে রাস্তা বন্ধ করে ফেলবে। রাস্তা বন্ধ হয়ে গেলে কি হবে? বুকে ব্যথা শুরু হয়ে যাবে। কেন বুকে ব্যথা শুরু হবে? ডিস্টাল পার্টে রক্ত যাচ্ছে না। ডিস্টাল পার্ট অক্সিজেনের অভাবে হাইপোক্সিয়া হয়ে কি হবে? ওখানে ইনফ্লামেশন হবে। ওই ইনফ্লামেশনের কারণে আমার বুকে ব্যথা হয়। ওকে, তাহলে এটা একটু ভালো করে বুঝেন। অবভিয়াসলি এটা আপনার রেটিনার জন্য কোনো কাজে লাগবে না, একটু বুঝেন মজা পাবেন আর কি। ওকে, সাপোজ এটা একটা ভেসেল। এটা হলো আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। রক্ত নালে বারবার গিয়ে এখানে গোতা দিচ্ছে। একটা সময় অবভিয়াসলি সেটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এটা যখন ছিঁড়ে যাবে তখন কি হবে? এখানে প্লাটলেট এসে রাস্তাটা ব্লক করে ফেলবে। বুকে ব্যথা হবে। ওকে, এখন আপনার বডির তো মানে থ্রোম্বোলাইসিস মেকানিজম আছে, রাইট? ফিব্রিনোলাইসিস মেকানিজম আছে। বডি তখন কি করে? দ্রুত ফিব্রিনোলাইসিস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে এই পটটা ক্লিয়ার করে ফেলে। তখন আবার রক্ত যায়, সাসপেন্ড ঠিক হয়ে যায়। তার মানে দেখেন, এই মেকানিজম তো আপনার টিআইও বুঝতে পারবেন। স্ট্রোকের আগের স্টেজ কি টিআই না? টিআই তে একই জিনিস হয়। কোন একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকে, কোনো কারণে সেটা রাপচার হয়। রাপচার হয়ে পটটা মানে কি হয়, মানে কোলাজেনটা এক্সপোজ হয়ে যায়। তখন ওই প্ল্যাটেট অ্যাগ্রিগেশন হয়, পথ বন্ধ করে ফেলে, পেশেন্ট অজ্ঞান। কারণ মাথার মাথার কোন একটা নিউরন কিছু হচ্ছে মানে কি, নিউরন কিছু হচ্ছে মানে ওই সাইড প্যারালাইজড। ওকে, খানিক মানে একটু পরে বডির যে থ্রোম্বোলাইসিস মেকানিজম আছে সেটাকে ছড়াই ফেলে, পেশেন্ট আবার ওকে। এই জন্য বলি আমরা টিআই 1 ঘন্টার ভিতরে পেশেন্ট রিকভার হলে 1 ঘন্টার ভিতরে হয়ে যায়, আর 1 ঘন্টার মধ্যে রিকভার না হলে আলটিমেটলি হয় না। এই জন্য আগের ডেফিনেশনে, টিআই আগের ডেফিনেশনে 24 আওয়ার বলা হইলো, অ্যাকচুয়ালি কিন্তু 1 আওয়ার। তাহলে এখানে সেম ব্যাপার হয়। তাহলে এরকম বুকে ব্যথা হবে, খানিক তোমার ঠিক হয়ে যাবে, সে বুঝবেও না, মনে করে গ্যাসের ব্যথা ঠিক হয়েছে, গ্যাসের ওষুধ খাইছে, তাই না? তামিমের ক্ষেত্রে আজকে যেমন হলো, মনে করছে গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ দিয়েছে, ভালো হয় নাই। ওকে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন কোনো পেশেন্ট এমআই হলে, আচ্ছা, আমাদের এখানে আর আপাতত কিছু লাগবে না। এখান থেকে যেহেতু আসছে, আমরা আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিয়ে আসি। কোনো পেশেন্টের, যেমন আজকে আমাকে কে কোশ্চেন করতেছিল, ভাইয়া বাসায় থাকতে কি করবো? আচ্ছা দেখেন, আমি একটা আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলি। আমি যখন 5th ইয়ারে পড়ি, আমার দাদার হচ্ছে এমআই হয়। তো আইএস মনিটর, এবং আমি সামনে বসতে হয় ক্লাসে। তো হঠাৎ দুপুর 11টার দিকে বা 12টার দিকে বাসার থেকে ফোন আসছে। তো আই নো দ্যাট এই টাইমে নর্মাল কল আসার কথা না, কারণ দে নো দ্যাট আই এম ইন ক্লাস। তো সাহেবকে তাদের কল দেওয়ার কথা না। তো আমি ক্লাসের সামনে, আমি জানি ইটস ইটস অ্যান ইমার্জেন্সি কল। কল ধরলাম, বললো যে দাদার বুকে ব্যথা করতেছে। তো আমি বললাম, দাদার বুকে ব্যথা করতেছে, দাদাকে দম বন্ধ বন্ধ লাগে? বলে হ্যাঁ বন্ধ লাগে। আমি বললাম, ব্যথাটা কি বাম হাতের দিকে যায়? এই ব্যথাটা কি বাম হাতের দিকে বা বাম শোল্ডারের দিকে, বামের দিকে যায়? বলে হ্যাঁ যায়। আমি বললাম, তাহলে একদমই দেরি করার দরকার নেই। আমি বললাম, আব্বু কই, কাকা কই? বলে আব্বু হচ্ছে কোন মাহফিলে গেছিল, এখন আসে নাই। আমি বললাম, আব্বুরে ফোন দেন, এক্ষুনি আসতে বলেন, আর পাশের দোকানে গিয়ে কয়েকটা ওষুধ নিয়ে আসেন। কি ওষুধ? বললাম, ও হ্যাঁ, আমার দাদি যেহেতু আগে থেকে ইসিমিক স্ট্রোকের পেশেন্ট, আমি বললাম বাসায় ইকোস্পিরিন আছে, 4টে ইকোস্পিরিন এক্ষুনি ভেঙে ওনাকে খাওয়াই দেন। ঠিক আছে, 4টে ইকোস্পিরিন খাইলো। আর হচ্ছে বললাম, দ্রুত দোকান থেকে গিয়ে ক্লোপিডিয়াগ্রেল নিয়ে আসেন 4টা, অ্যাটোভা নিয়ে আসেন 4টা, এক্ষুনি খাবে। ঠিক আছে, এবার বললো যদি সম্ভব হয় নাইট্রোগ্লিসারিন নিডোকার স্প্রে পাওয়া যায়, ওটাও নিয়ে আসবেন। আমার বাসা যদি একদম গ্রামে, মানে আমার বাসা থেকে যে কোনো একটা মেডিকেলে যাইতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। আমি জানি এই 2 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম। তো আমি বললাম ওনাকে এক্ষুনি নিয়ে বের হবেন, দোকান থেকে এই ওষুধগুলো খেয়ে উনি সাতক্ষীরা চলে যাবে। তো ওইগুলো খাওয়ার পরে কিছুক্ষণ পরে ওনার ব্যথা কমে গেছে। ঠিক আছে, এবং হচ্ছে সাতক্ষীরায় গিয়ে ইসিজি করছে, ইকো করছে, ওনার অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো চিন্তা করেন এই 4টা মেডিসিন কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার অ্যাকচুয়ালি এই ওষুধগুলো কিভাবে কাজ করে, রাইট? দেখেন, এখানে যে প্ল্যাটলেট যে তৈরি হচ্ছে না, প্ল্যাটলেট তো প্লাক তৈরি করে ফেলছে। তাহলে একে যদি আপনি না ছড়াইতে পারেন, আপনার পথটা তো ক্লিয়ার হবে না। তাহলে এখানে ছড়াবে কি? ইকোস্পিরিন, মানে অ্যাসপিরিন। যেহেতু এটা আমার ইমার্জেন্সি দরকার, আমি ডুয়েল অ্যান্টিপ্লাটেলেট দেবো, ক্লোপিডোগ্রেল অ্যান্টিপ্লাটেলেট, ক্লোপিডোগ্রেল। তাহলে এরা দুজনই প্ল্যাটলেটকে সারানোর চেষ্টা করবে। এখন আর একটা কাজ কিন্তু আমার বাকি আছে, সেটা কি? আপনারা একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আজকে। এই যে কোনো পেশেন্ট হার্ট অ্যাটাক করলে আমরা তাকে লিপিড লোয়ারিং এজেন্ট দেই না, স্ট্যাটিন দেই না, আই মিন অ্যাটোভা, রসুভা, এগুলো দেই। এগুলো কি কাজ করে? এগুলো কিন্তু চর্বি কমায়, ওই ইমার্জেন্সি অবস্থাতে চর্বি কমায়, এটা চর্বি কমায় না। এর 1 নম্বর কাজ, কোনো পেশেন্ট এমআই হয়ে গেলে তার স্ট্যাটিন দিচ্ছে, তার একটাই কারণ, এই প্লাটলেট প্লাকটাকে স্টেবল রাখা।
ইয়েস, প্ল্যাটেলেট প্লাগটাকে স্টেবল রাখা, মানে এখানে যে প্ল্যাটিলেটের প্ল্যাটেলেট প্লাগ না, ধর অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, প্ল্যাটেলেট প্লাগ স্টেবল রাখলে তো পেশেন্টই গন। এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লাগটা থাকে, এই অ্যাথেরোস্ক্লেরোটিক মাথা ছেড়ে গেছে না, ওই মাথায় কোলাজেন এক্সপোজ হয়ে গেছে না, চর্বি এক্সপোজ হয়ে গেছে না। আসতেছে। তো আহ ওকে, তো এই যে ভালো কোয়েশ্চেন, এক্সপিরিয়েন্সড কোয়েশ্চেন, ওকে। তো এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা যে রাপচার হয়ে গেছে না, এখন ওকে যদি আমি একটু আবার কাভার করে দিতে পারি, ওটাকে যদি আবার কাভার করে দিতে পারি, তাহলে তো আমার আলটিমেটলি কি হলো, ওই এক্সপোজ হলো না প্লাটিলেটে, তাই না? এই যে আপনি অ্যাটোভা বা রসুভা দিচ্ছেন, এর এই মুহূর্তে কাজটা হলো এই প্লাটেলেট প্লাগটাকে স্টেবল করে দেওয়া, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটাকে স্টেবল করে দেওয়া, যাতে বারবার রাপচার না হয়, ঠিক আছে? এখন এটাকে আমরা নর্মালি ইকুস্পিনের ডোজ কত বা অ্যাসপিরিনের ডোজ কত, 75 মিলিগ্রাম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে চারটা করে একসাথে দিই, এটাকে লোডিং ডোজ বলে, তাই না? আপনারা যারা ফার্মাকোলজি পড়ছেন এটা নিশ্চয়ই শুনছেন যে একটা ড্রাগ ঠিকমতো কাজ করতে গেলে 5টা হাফ লাইফের দরকার হয়, মানে 5টা হাফ লাইফ পরে সে কাজ করতে পারে। যখন আপনি লোডিং ডোজে দিয়ে দিবেন, ওই হাফ লাইফ মাত্র 2টার মধ্যে চলে আসে আর কি, মানে 5টা হাফ লাইফে যে সময় লাগতো তার হাফ সময় চলে আসে, ওকে। যে কারণে এই সময় লোডিং ডোজ দিয়ে দিই, কারণ এই মুহূর্তে কাজ করতে হবে। অ্যাসপিরিন আমরা কি বলি, চাবাই খাইতে, ক্লোপিডগ্রেল বলি গিলে খাইতে, ঠিক আছে? অ্যাটোভা যদি নেয়, অ্যাটোভা 4টা নিবে, রসুভা নিলে 4টা নিবে, অ্যাটোভা নিলে 20 পরে 4টা নিবে, মানে অ্যাটোভা, অ্যাটোভা হচ্ছে 20 মিলিগ্রাম যদি নেয়, এটা নিবে 4টা। রসুভা যদি নেয়, রসুবার 10 মিলিগ্রাম নেয়, তাহলে এটা হলো 4টা, ঠিক আছে? এটা কিন্তু 10, এটা হলো 20, কারণ রসুবার 10 মানে এতবার 20-এর মতো কাজ করে, ওকে। তাহলে এইগুলো দিয়ে আপনি এই জায়গাটাকে স্টেবল করলেন। এখন পটটাকে আর একটু ওয়াইট করে দেন, তাহলে তো তার ওই যে বাকি কাজটা একটু ইয়ে হবে, তাই না? এই পটটাকে একটু ওয়াইট করে দেওয়ার জন্য আমরা কি করি, নিডোকার্ড স্প্রে দিই, ওকে। আচ্ছা, একজন কোশ্চেন করছেন ইনফেরিমাইতে নিডোকার্ড স্প্রে দিব কিনা, আসতেছে আমি মনে করি না, লাস্ট টাইম একটু মনে করে দিয়েন, ওকে। আচ্ছা, এখন আসেন, এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা যখন হার্টের ক্ষেত্রে ঘটবে, তখন সেটাকে আমরা বলি, এই যে প্রথমে ছিল স্টেবল স্টেবল অ্যাঞ্জাইনা, এরপর হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, এরপর হচ্ছে এমআই, ওকে। 3টা কথা হলো। স্টেবল অ্যাঞ্জাইনাতে প্লাটলেট প্লাগটা স্টেবল, আমি এটাই বলতে চাইছিলাম, আবার বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা স্টেবল। স্টেবল অ্যাঞ্জাইনাতে যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা ছিল, এই প্লাগটা হলো স্টেবল, এ কোনো ডিস্টার্ব করতেছিল না। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে এই প্লাটলেট প্লাগ ইজ নট স্টেবল, ইটস আনস্টেবল। এই প্লাটলেট প্লাগ আনস্টেবল হওয়ার কারণে এই পথটা আস্তে আস্তে আরো ন্যারো হয়ে যাচ্ছে। আর এমআই মানে তো এমআই। এই ঘটনা, এই ঘটনা যখন কারোর পায়ের ভেসেলের ক্ষেত্রে হবে, তখন সেটাকে আমরা কি বলি, যখন এরকম সাপোজ নর্মালি পেইন হয় না, কাজকাম করলে পেইন হয়, তখন সেটাকে হলো আমরা ইন্টারমিটেন্ট ক্লাডিকেশন, ইন্টারমিটেন্ট ক্লাডিকেশন, রাইট? ইন্টারমিটেন্ট ক্লাডিকেশন কার সাথে সম্পর্কিত, স্টেবল এনজাইনের মতো। যখন এটা আনস্টেবল এনজাইনের মতো হয়, তখন সেটাকে হলো আমরা রেস্টিং পেইন, মানে পেশেন্ট রেস্টে থাকলে পেইন হবে, ঠিক আছে? আর একটা আছে অ্যাকুট, অ্যাকুট লিম্ব ইসকেমিয়া, এরকম আর কি, যেটাকে ইএমআই এর মতো আর কি। এই ব্যাপারটা যখন মাথার ক্ষেত্রে হবে, তখন সেটাকে বলে স্ট্রোক, ওকে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিই, তারপর আমরা পড়াশোনায় যাবো আর কি। আমরা মেডিকেল ক্যাম্পে গেলাম একবার, তো মেডিকেল ক্যাম্পে বিভিন্ন টাইপের পেশেন্ট আসে। আর বাঙালির কমন দুর্বলতা কি, বাঙালির কমন দুর্বলতা হচ্ছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাঙালির কমন দুর্বলতা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম, ডিউরেশন প্রবলেম। দেখবেন বাংলাদেশে যারা বর্তমানে খুব রিনাউন্ড ডক্টর, ম্যাক্সিমাম সব এটা নিয়ে কাজ করে। এই যে জয়নাল, সকাল বিকাল সে হচ্ছে এটা নিয়ে পোস্ট করে। আমাদের সিনিয়র বড় ভাই এসআর খান, জাহাঙ্গীর, মোটামুটি সব এগুলো এ নিয়ে কাজ করে, ঠিক আছে? তা ক্যাম্পে গেছে, একজন আসছে মিডিল মিডিল এজ, প্রিমেসির ইজাকুলেশনের একটা কমপ্লেইন নিয়ে। তো তাকে ডক্টর, ক্যাম্পের একজন ডক্টর তাকে কি করলো, সিলডেনাফিল টাডাফিল এরকম কোনো কয়েকটা ওষুধ দিল। তো ওই পেশেন্টটাকে আবার আমরা ক্যাম্পে গেলে, ওই ক্যাম্পে আবার মেডিকেল বোর্ড করি, সন্ধ্যার সময় মেডিকেল বোর্ড করি। তো মেডিকেল বোর্ডে ওই পেশেন্টটা আবার আসছে। তো বলা হলো যে ওই পেশেন্ট একটা ইসিজি করার জন্য, ঠিক আছে? তখন ইসিজি করা হলো, ইসিজি নর্মাল। তখন বলা হলো আপনি একটু দৌড়ে আসেন, আপনি একটু 100 মিটার দৌড়ে আসেন, এসে তারপর ইসিজিটা করি। কারণ এটাকে ইটিটি, তাই না, এক্সারসাইজ ইনডিউসড টেস্ট। যেহেতু ক্যাম্পে তো আর ওইরকম ট্রেডমিল নাই যে ট্রেডমিলে দৌড়াবো, তাকে মাঠে দৌড়ে আসতে বললাম। যখন মাঠে দৌড়ে পেশেন্ট আসলো, এখন ইসিজি করছি, পেশেন্টের দেখি টি ইনভার্সন, ওকে। আর ওর হাইট গুলো কম। এর মানে কি, ওই পেশেন্টের ইটিটিতে তার একটা ইস্কিমিক চেঞ্জ আছে। এটা কেন হয়েছে দেখেন,
প্রিমেসির ইজাকুলেশনের ক্ষেত্রে আমরা আন্দাজে অনেকে ওষুধ খেয়ে ফেলি। প্রিমেসির ইজাকুলেশন একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভাস্কুলার ডিজিজ, মানে ফিনাইল যে ভেসেলগুলো আছে সেগুলো যখন ন্যারো থাকে, ঠিকমতো ব্লাড সাপ্লাই পায় না, তখন এরকম হয়। তাহলে যখন আমরা পেশেন্টের ইটিটি করি তখন দেখি তার টি ইনভার্সন আছে, দ্যাট ইন্ডিকেটস করে পেশেন্টের একটা ইসকেমিক ইভেন্ট হয়েছে। ঠিক আছে? তো চিন্তা করেন ওই পেশেন্টের যদি ওই যে সিলডেনাফিল টাডাফিল এগুলো দেওয়ার পরে সে যখন এক্সারশনে যাইতো, আই মিন সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ অ্যান এক্সারশন, রাইট? তখন তার কি হতো? যার ওই ছোট ভেসেলের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আছে, তার নিশ্চয়ই করোনারি আর্টের মতো বড় ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আছে। তখন কি হতো? এক্সারশন হয়ে পেশেন্ট এমআই হয়ে যেত, কেউ জানতেই পারতো না যে এই পেশেন্টকে আপনি আয়াটোজেনিক্যালি এমআই করে মেরে ফেলছেন। ঠিক আছে? যে কারণে ইন ফিউচার আপনারা অনেক পেশেন্ট দেখবেন, কোনো পেশেন্ট যদি এরকম আসে প্রিমেসিউর ইজাকুলেশন, তার অবশ্যই একটা ইসিজি অথবা একটা ইটিটি করে তার মানে অ্যাথেরোস্ক্লেরোটিক কোনো কিছু আছে কিনা এটাকে এটাকে এক্সক্লুড করে তারপর ট্রিটমেন্ট করতে হবে। ওকে? আচ্ছা, চলুন আমরা আবার ফেরত আসি। তাহলে এইগুলো কিন্তু সব একই টার্ম। হার্টের ক্ষেত্রে হলে ইসকেমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে কোলারিগেশন বা লিম ইসকেমিয়া। ব্রেনের ক্ষেত্রে স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক আর কি। আচ্ছা, তো আমরা ইসিজি একটা কমন, ইসিজির অনেকগুলো ফাইন্ডিংস আছে, এমআই এর জন্য ইসিজির অনেক ফাইন্ডিংস। আমি জাস্ট দুইটা বা তিনটা ফাইন্ডিংস নিয়ে একটু কথা বলবো, খুব ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো না। কই 5 মিনিটস বইটা কই? দেখেন, ইসিজিতে এমআই ডায়াগনোসিস করার জন্য এতগুলো ফাইন্ডিংস আছে। এসটি এলিভেশন, এসটি এলিভেশন আছে, তারপরে হচ্ছে এসটি ডিপ্রেশন আছে, বহু এই 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 সবগুলো কিন্তু ইসিজিতে কেমন আমি এমআই ডায়াগনোসিস করবো, তাই না? ফাইনাল প্রপের জন্য মেইনলি তিনটা জিনিস দরকার। সেই তিনটা জিনিস কি কি আমরা একটু আসি। এই তিনটা জিনিস হলো এসটি এলিভেশন, সাথে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, টি ইনভার্সন, তারপর একটা কি প্যাথোলজিক্যাল কিউ। এখানে খুব বেশি কথা বলবো না। এসটি এলিভেশনটা কেন হয় দেখেন, এটা একটা ইসিজি। এটা হচ্ছে এসটি সেগমেন্ট, রাইট? এটা হলো এসটি সেগমেন্ট। ওকে। নর্মালি কোনো একটা জায়গায় এমআই হয়ে যাওয়া বা কোনো একটা জায়গায় ঠিক মতো হচ্ছে রক্ত সাপ্লাই হচ্ছে না, তার মানে কি ওই জায়গায় মাসলটা মরে যায়, তাই না? একটা মরা জায়গায় নিশ্চয়ই অক্সিজেন নাই, মানে সেখানে এটিপি প্রোডাকশন হয় না। এটিপি যখন প্রোডাকশন হয় না তখন কি হয়? আপনারা জানেন আমাদের প্রত্যেকটা সেলে একটা পাম্প আছে, সেই পাম্পটার নাম কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমার নর্মালি একটা সেলের মানে সবকিছু মেনটেন করার জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্প দরকার। এখানে খুব ডিটেলসে যাবো না। ওকে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প চলতে গেলে কি লাগবে? এটিপি লাগবে। যদি কোথাও এটিপি না থাকে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প চলবে না। ওকে। এখন কোনো একটা জায়গায় যখন অক্সিজেন সাপ্লাই থাকবে না, তখন সেখানে এটিপি প্রোডাকশন কমে যাবে, তখন কি হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল করবে। যখন সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ফেল করবে তখন কি হবে? সোডিয়াম পটাশিয়ামের কাজ কি ছিল? সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ ছিল, আমার যে অ্যাকশন পটেনশিয়াল হয়, অ্যাকশন পটেনশিয়ালে কি হয়? প্রথমে ভিতরে কিছু সোডিয়াম ঢুকে, এটাকে বলা হয় ডিপোলারাইজেশন। এরপরে কি হয়? ভিতর থেকে কিছু পটাশিয়াম বের হয়, এটাকে বলা হয় রিপোলারাইজেশন। এখন সোডিয়াম তো বাইরে থাকার জিনিস, তাকে তো ভিতরে থাকা উচিত ছিল না। পটাশিয়াম ভিতরে থাকার জিনিস, সে বাইরে চলে আসে, একটা ইমব্যালেন্স হয়ে গেল না? এই ইমব্যালেন্সটাকে ঠিক করে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি করে? সেই যে সোডিয়াম ভিতরে ছিল তাকে আবার টেনে বের করে ফেলে, এই পটাশিয়াম বাইরে ছিল তাকে আবার ভিতরে ঢুকায় দেয়। ওকে। এখন দেখেন, যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতে না পারে তাহলে ভিতরে বেশি বেশি সোডিয়াম বসে থাকবে, বাইরে বেশি বেশি পটাশিয়াম থাকবে, তাই না? আমি ধরলাম একটা পেশেন্ট এমআই হয়ে গেল, এখানে অক্সিজেন সাপ্লাই কমে গেল, এটিপি সাপ্লাই বন্ধ হয়ে গেল, তাহলে ভিতরে সোডিয়াম বেশি, বাইরে পটাশিয়াম বেশি, একটা ইমব্যালেন্স হয়ে গেল। এখন পটাশিয়াম হচ্ছে একটু বদমাশ টাইপের, সে প্রচুর লিকি চ্যানেল ইউজ করতে পারে। মানে পটাশিয়াম লুকাই মুকাই ভিতরে চলে যেতে পারে, কিন্তু সোডিয়াম ভিতরে আটকা পড়ে যায়। এই যে সোডিয়াম ভিতরে আটকা পড়ে গেল, এটাকে কি বলা হয়? এটা হলো ডিফ্লোরাইজেশন। কোন একটা মরা সেল, একটা হার্টের মরা সেল, হার্ট অ্যাটাকের পরপর সেটা কি হয়ে যায়? পার্শিয়ালি ডিপোলারাইজড হয়ে থাকে। কি হয়? পার্শিয়ালি ডিপোলারাইজড হয়ে থাকে। এই পার্শিয়ালি ডিপোলারাইজড হয়ে থাকার কারণে আমার এই এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে যায়। ঠিক আছে? যেটা আমরা এমআই ক্ষেত্রে পাই।
এইটুকুই ধারণা রাখেন। এখান থেকে আরেকটা ব্যাপার আসি। এই যে আপনার দেখবেন যে কোনো একটা এমআই এর পরে কমপ্লিকেশনে প্রচুর অ্যারিথমিয়া ডেভেলপ করে, এনি কাইন্ড অফ অ্যারিথমিয়া ডেভেলপ করে। একটা মরা সেল কেমনে এত অ্যারিথমিজনিক হয়ে যায়? অ্যারিথমিজনিক মানে কি? অ্যারিথমিজনিক মানে তাকে টাচ করলেই সুপার অ্যাক্টিভ, মানে সুপার সেন্সিটিভ আর কি। ওকে, দেখেন যখন একটা এই মরা সেল কি বলে এটাকে, ডিপোলারাইজড হয়ে থাকবে, পার্শিয়ালি ডিপোলারাইজড হয়ে থাকবে। আমরা জানি নর্মালি একটা কার্ডিয়াক মায়োসাইটের অনেক থ্রেশহোল্ড লেভেল অনেক নিচে থাকে। যখন সে পার্শিয়ালি ডিপোলারাইজড থাকে, ওকে টাচ করলেই ফায়ারিং করবে, টাচ করলে ফায়ারিং করবে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি খুব বেশি পেইন দিব না, আপনাদের ফিজিওলজি নিয়ে খুব বেশি পেইন দিব না। দেখেন এখানে অনেকগুলো সেল আছে। ওকে, এই সেলটা মরা, মরা সেল মানে এখানে পজিটিভ চার্জ আছে, পার্শিয়ালি ডিপোলারাইজড হয়ে আছে। এখন যখন একটা কারেন্ট আসে, অ্যাকশন পটেনশিয়াল আসে, কার থেকে আসে? এসএ নোড থেকে এবি নোড ঘুরে যে অ্যাকশন পটেনশিয়ালটা আসে, যখন অ্যাকশন পটেনশিয়ালটা এখানে আসবে, তখন কি হবে? এই সেলের কাছে দুইটা অপশন। এই সেলের কাছে কি? দুইটা অপশন। আইদার সে অ্যাকশন পটেনশিয়ালটাকে অ্যাকসেপ্ট করবে অথবা অ্যাকসেপ্ট করবে না, হ্যাঁ আর না, তাই না? সহজ ব্যাপার। এবং দুটাই বডির জন্য বিপদ। দুটাই বডির জন্য কি, কেমন বিপদ? যদি সে কারেন্টটাকে অ্যাকসেপ্ট করে, যখন সে কারেন্টটাকে অ্যাকসেপ্ট করবে, তখন এই সেলটা কি হবে? সুপার অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ তার তো থ্রেশহোল্ড লেভেল এমনি হাই করা। যখন একটা কারেন্ট আসছে, সে আরো সুপার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সে আরো বেশি বেশি ফায়ারিং করবে। যদি সে কারেন্ট অ্যাকসেপ্ট না করে, তখন কি হবে? এই কারেন্টটা দুই ভাগ হয়ে দুই দিকে চলে যাবে। কারণ পাশে যদি আরো মরাসেল থাকে, তাহলে মরাসেলের কাছে চলে গেল, ওই মরাসেল যদি কারেন্টটা নেয়, সে কিন্তু আরো অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে টোটাল হার্টের ক্ষেত্রে দেখা যায় এরকম 80% 90% সেল এরকম হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে কিন্তু অ্যারিথমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, অ্যারিথমিয়া ডেভেলপ অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ হচ্ছে এটা। ওকে, এটুকু আমরা বুঝলাম। চলেন আমরা এখন ডেভিডসনে যাই। ওকে, আমরা এখানে লিখে রাখছিলাম আহ ভেসেল একটা কুলার দ্বারা ব্লক হয়ে গেল, সেটাকে তখন কি বলতেছে? আমরা আনস্টেবল এনজাইনা। যদি 30 মিনিটের মধ্যে আমার ফিব্রোলাইসিস মেকানিজম সেটাকে কি করতে না পারে, সেটাকে ঠিক করতে না পারে, রিকভার না করতে পারে, তখন পেশেন্ট ইনফ্রাকশন হয়ে যাবে, আস্তে আস্তে মাসল গুলো মরে গিয়ে নেক্রোসিস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই নেক্রোসিস হয়ে গেলে সেখানে আমরা একটা কিউএফ পাই, ইনফ্রাকশন হয়ে গেলে সেখানে আমরা এসটি এলিভেশন পাই, আর শুধুমাত্র ইসকেমিয়া থাকলে আমরা সেখানে টি ইনভার্সন পাই। হ্যাঁ, এই কতগুলো আপনার ইসিজি ক্লাসে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আমার এখান থেকে দরকার নাই। এখন আসেন, এই রিস্ক ফ্যাক্টর কি কি? কোনো পেশেন্টের এমআই হচ্ছে, এই এমআই হওয়ার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? কিছু আছে মডিফাইয়েবল, কিছু আছে নন মডিফাইয়েবল। যেমন আমার ফ্যামিলিতে যদি কারোর স্ট্রোকের হিস্ট্রি থাকে, এমআই হিস্ট্রি থাকে, পরবর্তী প্রজন্মে এটা চান্স থাকবে। আপনি তো ফ্যামিলি চেঞ্জ করে ফেলতে পারবেন না, রাইট? তাহলে ইট ইজ নন মডিফাইয়েবল। ওকে, কারোর যদি জেনেটিক কোনো প্রবলেম থাকে, নন মডিফাইয়েবল, রাইট? কিন্তু স্মোকিং করতেছে, দ্যাট ক্যান বি মডিফাইয়েবল, তাই না? কিংবা কেউ ফ্যাটি ফুড খাচ্ছে, এটা ফুড হ্যাবিট এ করলে মডিফাইবল। হাইপার টেনশন, হাইপার টেনশন কন্ট্রোলে রাখতে পারে। হাইপার কোলেস্ট্রোলেমিয়া কন্ট্রোলে রাখতে পারে, রাইট? ডায়াবেটিস মেলাটাস কন্ট্রোলে রাখতে পারে। এগুলো মডিফাইবল। বাট বয়স, ছেলেদের একটু মানে এমআই এর চান্স বেশি থাকে। দিস ক্যান বি মডিফাইড, রাইট? ওকে, তাহলে এই মডিফাইবল আর নন মডিফাইবল এই কারণগুলো আমাদের একটু পড়তে হবে। যেমন দেখেন, পার্সোনালিটি, সোশ্যাল সোশ্যাল ডেপ্রিভেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। একটা ব্যাপার একটু খেয়াল করবেন, কেউ আর অন্যভাবে নিয়েন না। যারা সরকারি জব করে, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তা যারা, বিশেষ করে আর্মি পার্সন যারা, আর্মি অফিসার যারা, কিংবা সচিব লেভেলের এইসব যারা উচ্চপদস্থ কর্মকর্তা, এরা দেখবেন আহ যারা যতদিন জব করে ততদিন দে লুকস ভেরি ইয়াং। বাট চাকরি ছেড়ে দেওয়ার 2 বছরের মধ্যে দেখবেন তারা বুড়া হয়ে গেছে। এটা কেন হয়? এটা একটা পার্সোনালিটি এবং সোশ্যাল ডেপ্রিভেশন, দুইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর সাথে আরো কিছু ব্যাপার আপনার কোরিলেট করতে পারবেন। যখন তারা চাকরিতে ছিল, তাদের সবাই স্যার বলতো, তাদের ভিতরে একটা ডোপামিনার্জিক সিস্টেম খুব অ্যাক্টিভ ছিল, খুব অ্যাক্টিভলি কাজ করতো। চাকরি শেষ, কেউ আর স্যালুট দেয় না, কেউ সালাম দেয় না, তখন দেখা যায় কি হয়? তখন এই মানুষগুলোর ভিতরে একটা পার্সোনালিটি চেঞ্জ চলে আসে, অনেকটা সোশ্যাল ডিপ্রাইভড হয়ে থাকে। এই সোশ্যাল ডিপ্রিভেশন অ্যান্ড পার্সোনালিটি এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখবেন যারা রাগী মানুষ, ফ্যামিলিতে খেয়াল করবেন, যারা রাগী মানুষ, পরিবারে যদি কেউ রাগী, বাবা মা কেউ যদি রাগী থাকে, দেখবেন তাদের স্ট্রোক করার চান্স অনেক বেশি, মানে ইসকেমিক স্ট্রোক করার চান্স বেশি। তাদের হার্ট অ্যাটাক করার চান্স অনেক বেশি। এই পার্সোনালিটি চেঞ্জ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের বন্ধু নাই, এই বয়সে আপনাদের বলি, যাদের বন্ধু নাই, তাদের কিন্তু ইন ফিউচার স্ট্রোক, মানে বন্ধু বলতে ক্লোজলি রিলেটেড বন্ধু আর কি, যার কাছে আপনি সবকিছু শেয়ার করতে পারেন, এরকম আর কি। যদি এরকম বন্ধু না থাকে, আলটিমেটলি আপনার ইসকেমিক স্ট্রোক এবং হচ্ছে এমআই হওয়ার চান্স গুলো অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে।
আচ্ছা, কিছু জিনিস প্রোটেকটিভ, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, এগুলো কি, এ, সি, ই, মানে এগুলো কি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, প্রতিনিয়ত আমাদের বডিতে প্রচুর অক্সিডেন্ট তৈরি হচ্ছে। আমরা যে যত ভুজুং ভাজাং খাই, এখানে কি অক্সিডেন্ট তৈরি হয়। এই অক্সিডেন্টের কারণে কিন্তু আমরা আস্তে আস্তে বুড়া হয়ে যাই, আমাদের এন্ডোথেলিয়াম গুলো ইনজুরি হয়, আমাদের অ্যাসিডিক প্লাগ গুলো অ্যাক্সেলারেট করে। কেউ যদি এসি, এই টাইপের ভিটামিন নেয়, কিংবা এই যে ফোলেট, ফিশ অয়েল, এগুলো নেয়, এগুলো কি করতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলা এগুলো আমার বডিকে একটু ভালো রাখতে পারে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ গুলো কম তৈরি হতে পারে। এখানে লিখছে ডো নট রিডিউস কার্ডিওভাস্কুলার ইভেন্ট, এটা কমাতে পারে না, কিন্তু আপনাকে একটু বেটার রাখতে পারে আর কি। আচ্ছা, এখন আর একটা ব্যাপারে আমরা একটু আসি, সেটা হলো অ্যাকচুয়ালি কোন কারণে এমআই হয়। আমরা তো অনেকগুলো কারণ দেখলাম, এখানে আর একটা ইম্পর্টেন্ট দুইটা থিওরি আছে, একটা হচ্ছে অক্সিজেন ডিমান্ড, একটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। মনে করেন আপনার বডিতে যে ডিমান্ড, সেই ডিমান্ডটা যদি আপনি ফিল আপ করতে না পারেন, বা অক্সিজেন সাপ্লাই যদি আপনি না দিতে পারেন, তার হাইপোক্সিয়া হবে। ওকে, এখন দেখেন, এই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সেখানে কি হয়, মাসেলের ডিমান্ডটা বেশি হয়ে যায়। নর্মাল সাপ্লাই থাকলেও তার যেসব পেশেন্ট হাইপারট্রফি হয়েছে, ওই পেশেন্টে কিন্তু এমআই হওয়ার চান্স অনেক বেশি। নর্মাল একটা জিনিস দেখেন, দিস ইজ হার্ট মাসেল, এর যে ডিমান্ডটা আছে, যখন এত বড় হয়ে যাবে, তার ডিমান্ড বেশি হয়ে যাবে না? ডিমান্ড যখন বেশি হয়ে যাবে, তখন কি হবে, তার এমআই হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ওকে, তাহলে এই এই বক্সটা আপনাদের লাগবে, যে অক্সিজেন ডিমান্ড কখন কখন বাড়ে। সাপোজ হার্ট রেট বেশি থাকলে কার্ডিয়াক মাস রেটকে বেশি বেশি কাজ করতে হয়, রাইট? ব্লাড প্রেশার বেশি থাকলে একটা ব্লাড প্রেশারের এগেইনস্টে কাজ করতে হয়, তাই না? মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, মায়োকার্ডিয়াম যদি বেশি বেশি কাজ করে, অবভিয়াসলি তার অক্সিজেন সাপ্লাই দরকার হবে বেশি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভালভুলার ডিজিজ, এগুলোতে অক্সিজেন সাপ্লাই বেশি দরকার হয়, মানে ডিমান্ড বেশি দরকার হয়। সাপ্লাই, ডিউরেশন অফ ডায়াস্টল, আপনারা জানেন কি, আমরা প্রথম একটা ক্লাসে বলেছিলাম, আমাদের শরীরের সব অর্গানে রক্ত সাপ্লাই দেয় কি দিয়ে, মানে কোন ফেজে, সিস্টোলিক ফেজে। শুধুমাত্র করোনারি আর্টারির মধ্যে রক্ত সাপ্লাইটা যায় হচ্ছে ডায়াস্টলিক ফেজে। তাহলে যদি কারো ডায়াস্টল ঠিক মতো না হয়, তাহলে ঠিক মতো রক্ত, ঠিক মতো কি হবে না, নিজে রক্ত পাবে না, রাইট? আচ্ছা, সিস্টেলের সময় কেন হয় না? কারণ সিস্টেলের সময় মাসেল অ্যাক্টিভলি কন্ট্রাকশন করে, আর ওই মাসেলের মধ্যে থাকে করোনারি আর্টারি। তাহলে যখন সিস্টেল হয়, তখন করোনারিটা চুপসে থাকে, রাইট? তাহলে করোনারিটা যদি চুপসে থাকে, অবভিয়াসলি ও রক্ত সাপ্লাই দিতে পারবে না নিজের মাসেলের মধ্যে, রাইট? এখন ডায়াস্টল কমতে পারে কি কারণে? হার্টের যদি বেশি হয়, ডায়াস্টল কমে যাবে, তাই না? হার্টের বেশি হলে অবভিয়াসলি ডায়াস্টল কমে যাবে, যে কোনো অ্যারিথমিয়াতে ডায়াস্টল কমে যাবে। আবার হার্টের চারপাশে যদি কেউ ওই যে পেরিকার্ডিয়ামটাকে টাইট করে ধরে রাখে, তাও তো ডায়াস্টলিক ফেস কমে যাবে, রাইট? তাহলে একটা হচ্ছে ডিউরেশন অফ ডায়াস্টল, একটা হচ্ছে করোনারি পারফিউশন প্রেশার। মনে করেন এটা একটা করোনারি আর্টারি, একটা করোনারি আর্টারি, আর এটা হচ্ছে অ্যাওটা। তাহলে অ্যাওটা থেকে করোনারি আর্টারি উৎপত্তি। এখন এইটা ডায়াস্টলের সময় ব্লাড যাবে, রাইট? এখন করোনা আর্টারির মধ্যে মনে করেন বেশি প্রেশার, তাহলে ডায়াস্টলের সময় এখানে বেশি ব্লাড ঢুকবে না, রাইট? তাহলে করোনারি পারফিউশন প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। যদি মানে করোনারি পারফিউশন প্রেশার মানে এখান থেকে কি প্রেশারে এখানে যাচ্ছে। ওকে, এখানে লিখছে না, অ্যাওটিক ডায়াস্টলিক প্রেশার মাইনাস করোনারি সাইনাস, ওই অ্যাওটিক ডায়াস্টলিক মাইনাস করোনারি সাইনাস প্রেশার, ইয়েস। অ্যাওটিকের কারণ যেহেতু এখানে ডায়াস্টলিক ফেজে ব্লাডটা যায়, তাহলে অ্যাওটিক ডায়াস্টলিক প্রেশার মাইনাস করোনারি সাইনাস প্রেশার। ওকে, করোনারি সাইনাস হলো এইখানে থাকে হচ্ছে করোনারি সাইনাস, ইয়েস, করোনারি সাইনাস। ওকে, তাহলে এই দুইটাকে প্রেশার দিয়ে মাইনাস করি, এখানে আর্টারির প্রেশার যত বেশি থাকবে, স্বাভাবিকভাবে ভিতরে তত বেশি ব্লাড ঢুকবে। ওকে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। করোনারি ভেসোমোটর টোন, মানে ভেসোমোটর মানে ভেসেলকে কন্ট্রাকশন করার ক্যাপাসিটি, এটা আর কি, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটু অক্সিজেনেশন, আপনার বাড়িতে হিমোগ্লোবিন কম, অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি কম, আপনার বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন কম, ঠিক আছে? অক্সিজেন স্যাচুরেশন মানে কি, হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেনের সাথে বাইন্ড হয়ে আছে, রাইট? এগুলো কম থাকলে ঠিক মতো সাপ্লাই কমে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের লাগবে। এনজাইনা পেক্টোরিস খুবই খুবই ইম্পর্টেন্ট। এনজাইনা মানে ব্যথা, পেক্টোরিস মানে বুকে ব্যথা, রাইট? এইগুলো আমরা আলোচনা করবো একটু পরে। আমরা দেখি ডেভিডসন থেকে কি কি আলোচনা করা যায়। ওকে, একটু পরে আরো দুইটা জিনিস পাবেন। এম এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, একটা পাবেন হচ্ছে ভেরিয়েন্ট অ্যাঞ্জাইনা, একটা পাবেন হচ্ছে প্রিজ মেটাল অ্যাঞ্জাইনা, একটু পরে পাবেন আর কি। নর্মালি আমরা দেখলাম করোনারি ভেসেলের মধ্যে প্লাক থাকার কারণে, করোনারি ভেসেল ব্লক থাকার কারণে পারফিউশন কম হয়ে যায়, যে কারণে কি হয়, এমআই হয়, রাইট?
এই ক্ষেত্রে করোনার ভেসেল একটু মাথা খারাপ হয়ে যায়, তার ভিতরে কোনো ব্লক নাই। সাপোজ ঠান্ডা ওয়েদার, তার মনে হলো আমি একটু কন্ট্রাকশন করি। এখন ওর যদি এই খামখেয়ালি ভাব হয় তাহলে তো জীবনে টানটানি হয়ে যাবে, তাই না? সাপোজ ঘুমের মধ্যে, কিংবা একটু ঠান্ডা ওয়েদারে, কিংবা ঠান্ডা শাওয়ার মানে কোল্ড শাওয়ার নিলে এরকম হতে পারে কি, করোনাটারি সামান্য সময়ের জন্য একটু কনস্ট্রিক্ট করতে পারে। এখন করোনা এটা যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হবে? রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এমআই এর মতো একটা ফিচার নিয়ে আসবে। এটাকে বলা আছে ভেরিয়েন্ট অ্যানজাইনা। কি বলছে? এটাকে ভেরিয়েন্ট অ্যানজাইনা। আপনি পেশেন্ট এনজিওগ্রাম করবেন নর্মাল, ইটিটি করবেন নর্মাল, এভরিথিং উইল বি নর্মাল। ওকে, তাহলে এটাকে বলে ভেরিয়েন্ট অ্যানজাইনা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে এসটি এলিভেশন হতে পারে। যদি এসটি এলিভেশন না হয় সেটাকে ভেরিয়েন্ট অ্যানজাইনা, যদি এসটি এলিভেশন হয় তখন সেটাকে বলে প্রিজমেটাল অ্যানজাইনা। মেকানিজম আর সেম। ওকে, আমরা ম্যানেজমেন্ট কি করবো সেগুলো আমরা আসবো। ওকে, আচ্ছা চলুন আমরা ডিরেক্টলি আমাদের বইতে চলে আসি তারপরে। আচ্ছা, এখান থেকে আমরা একটু কমপ্লিকেশনে আসি। দেখেন, কমপ্লিকেশন আগে একটু চিন্তা করেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দিস ইজ হার্ট। হার্টের এই মাসলটুকু মনে করেন মরে গেছে। তাহলে প্রথম কাজটা কি হবে? হার্টের কাজ কি ছিল? কন্ট্রাকশন করা, রাইট? কন্ট্রাকশন করা। কন্ট্রাকশন করতে পারবে না, তাই না? কন্ট্রাকশন করতে পারবে না। এটা বুঝবেন কেমনে? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। হসপিটালে আমার একটা জুনিয়রের একটা রিলেটিভ ভর্তি, কি নিউমোনিয়া বা এরকম কিছু একটা নিয়ে। তো সে আমাকে বললো, ভাই আমার পেশেন্টের তো আগে ব্লাড প্রেশার থাকতো অনেক, 170-80 এরকম, এখন ব্লাড প্রেশার থাকে 110, মানে ব্লাড প্রেশার ভালো হয়ে গেছে। মানে কি বলো? বলে হ্যাঁ। আমি বলে এই পেশেন্ট একটা টোপনে নাই করাও, একটা ইসিজি করাও। কেন? এই হাই সিস্টোলিক প্রেশার মেনটেন করে কে? হার্ট রেট মানে মাইকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, রাইট? মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মানে কি? স্ট্রোক ভলিউম প্লাস হার্ট রেট। আর স্ট্রোক ভলিউম রিলেটেড হচ্ছে মাইকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির সাথে। একটা পেশেন্টের আগে এত বেশি প্রেশার ছিল, হঠাৎ করে ভালো হয়ে গেল, মানে কি? হার্ট কাজ করতে পারতেছে না, হার্ট ফেল করছে বা হার্টের কোনো একটা উইকনেস ডেভেলপ করছে। ওই পেশেন্ট ইসিজি টোপনিন করছে, টোপনিন অনেক হাই, তাহলে পেশেন্ট একটা এমআই হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কোন একটা পেশেন্ট আগে প্রেশার খুব ভালো ছিল, প্রেশার একদম প্রেশার খুব হাই ছিল, প্রেশার নর্মাল হয়ে গেছে, চিন্তা করবেন তার হার্টের সমস্যা। কোন একটা পেশেন্টের আগে ডায়াবেটিক্স ছিল, এখন ডায়াবেটিক্স ভালো হয়ে গেছে, মনে করবেন তার সিকেডি ডেভেলপ করছে অথবা সিএলডি ডেভেলপ করছে। এগুলো ভালো হয়ে গেলে খুশি হওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ ওই পেশেন্টের হার্ট কম্প্রোমাইজ হয়ে গেছে, আর কাজ করতে পারতেছে না। ওকে, তাহলে এমন সিমটম আসতে পারে পেশেন্টের বিপি ছিল আগে হাই, এখন নর্মাল। ওকে, আবার দেখেন, আপনি যখন ইসিজি ক্লাস করবেন তখন এটা বুঝবেন যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি আমরা ইসিতে কিভাবে বুঝি? আর ওয়েভের হাইট দেখে। কিভাবে বুঝি? আর ওয়েভের হাইট দেখে। যদি আর ওয়েভের হাইট কমে যায়, অ্যাবনর্মালি কোনো জায়গায় কমে যায়, কোন একটা নির্দিষ্ট আর ওয়েভের হাইট কমে যায়, বুঝতে হবে ওই জায়গার মায়োকার্ডিয়াম কোন একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে? ওকে, তাহলে এমআই হওয়ার পরে যেহেতু প্রেশার মেনটেন হবে না, প্রেশার শকেও চলে যেতে পারে। ওকে, এখন দেখেন, এই যে মাসলটা মরে গেল, এখানে প্যাপিলারি মাসল ছিল না? প্যাপিলারি মাসলও যদি মরে যায় তাহলে প্যাপিলারি মাসল একটা কোয়াডি টেন টেনে দিয়ে যে ভালভকে ধরে রাখছিল না? তাহলে প্যাপিলারি মাসল মরে গেলে এই ভালভ দিয়ে আর ধরে রাখতে পারবে? তখন কি হবে? ভালভ কোলাপস হয়ে যাবে। ইয়েস, রিগার্জিটেশন ডেভেলপ করবে। ঠিক আছে? আবার এই যে মাসলটা এখানে মরে গেল, একটা উইকনেস হলো না? এটা যে ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে কি হবে? পেরিকার্ডিয়ামের মধ্যে ব্লাড চলে আসতে পারে, কার্ডিয়াক টেম্পোনেন্ট হয়ে যেতে পারে, তার মানে এই মাসল কিন্তু রাপচার হয়ে যেতে পারে। ওকে, আবার একটা মানে এখানে একটা, এই যে ইনজুরি হলো, তার মানে এখানে একটা ইনফ্লামেশন হয়েছে। তাহলে ইনফ্লামেশনের কারণে কি হতে পারে? এই আশেপাশে যে পেরিকার্ডিটিস হয়ে যেতে পারে। এটাও আসবে সামনে। ওকে, আরো কি হতে পারে? এই যেমন আপনার পড়বে ডিপারফিউশন ইনজুরি, মানে কোনো পেশেন্টের এখানে কি হয়েছিল, এখানে অনেকক্ষণ ধরে ব্লাড সাপ্লাই বন্ধ হয়েছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে ওখানে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এখন আপনি তার থ্রোম্বোলাইসিস করছেন, রিপারফিউশন করছেন, এখন দেখা যাচ্ছে পেশেন্টের আরো বেশি হার্ট ড্যামেজ হচ্ছে বা আরো কিছু কেন হয়? কারণ ওখানে ফ্রি রেডিক্যাল গুলো একদম আটকে ছিল। এখন আপনি যখন ফ্রি রেডিক্যালটাকে ছেড়ে দিবেন, আপনি রিপারফিউশন করছেন মানে ব্লকটাকে ছাড়াই দিচ্ছেন, তখন কি হবে? ওটা এখন সারা বডিতে ছড়ে যাবে। ঠিক আছে? দিস ইজ কল্ড রিপারফিউশন ইনজুরি। ওকে, চলেন তাহলে কি কি কমপ্লিকেশন হয় আমরা যদি একটু দেখি। উম, 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 এই যে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, তাই না? ভেরি মাস মানে
একটা এমআই পেশেন্ট মারাই যায় আছে অ্যারিথমিয়ার কারণে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ডায়াবেটিক পেশেন্টের কিন্তু কোনো মানে পেইন টেইন হবে না। ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্টের যেহেতু তার নিউরোপ্যাথি ডেভেলপ করে, তার কি হবে, সাইলেন্ট এমআই হয়ে যেতে পারে। ইভেন ওল্ড এজ, বয়স বাড়ার সাথে সাথে তার নার্ভের সেন্সিটিভিটি কমে যায়। ওল্ড এজে যদি এমআই হয় তখন কিন্তু সাইলেন্ট এমআই হয়ে যায়, বোঝা যায় না। ঠিক আছে, অ্যারিথমিয়া হতে পারে, কেন হয় বললাম, হার্ট ফেলিয়ার হতে পারে সেটা বললাম। হার্ট থেকে ম্যাসিভ এমআই, হার্ট ফেলিয়ার হতে পারে, পেরিকার্ডিটিস হতে পারে, যদি এখানটা ইনফ্লামেশন হচ্ছে পেরিকার্ডিটিস হতে পারে। এটা হলে 2 থেকে 3 দিনের মধ্যে। আর একটা আছে হলো ড্রেসলার ড্রেসলার সিনড্রোম। এটা কেন হয়, যখন এই যে মাসেলের মধ্যে, হার্টের মাসেলের মধ্যে কিছু সাবস্টেন্স প্রোটিন থাকে, এগুলো যখন ব্লাডে চলে আসে, তখন এর এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, অটো অ্যান্টিবডি। আপনারা জানেন যে আমার আমাদের বডির আমাদের বডির আমাদের বডির কিছু প্রোটিন আছে, কিছু ইয়ে আছে, এগুলো কিন্তু ইমিউনোলজিক্যালি সিকোয়েস্টার্ড, মানে ইমিউনোলজি একে খুঁজে পায় না। এখন একটা মাসেলের মধ্যে যে প্রোটিন ছিল, অবভিয়াসলি ইমিউনোলজিক্যালি সিকোয়েস্টার্ড ছিল, যখন সে ব্লাডে চলে আসবে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। আপনাদের ইমিউনোলজি কোর্সের মনে আছে কিনা, একটা অ্যান্টিবডি তৈরি হতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে। তাহলে ড্রেসলার সিনড্রোম তৈরি হবে কমপক্ষে 1 সপ্তাহ পর, কারণ অটো অ্যান্টিবডিগুলো তৈরি হতে 1 সপ্তাহ মিনিমাম সময় লাগে। তখন কি হয়, পেশেন্টের জ্বর, পেরিকার্ডাইটিস, প্লুরাইসি, মানে তার পুলার ইফিউশন হবে, পেরিকার্ডাইটিস হবে, সাথে জ্বর থাকবে। ঠিক আছে, এখানে আমরা এনএসএইড দিয়ে মোটামুটি ভালো হয়ে যায়, কিংবা হাইড্রোক্সাসপ্রিন দিলে। এই যে প্যাপিলারি মাসেল রাপচার, প্যাপিলারি মাসেল রাপচার হলে কি হবে, রিগার্জিটেশন ডেভেলপ করবে। আমার মনে হয় এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যেসব যে কোনো জায়গায় রিগার্জিটেশন, ব্লাডের ফ্লো বুঝতে গেলে আমাদের কি করতে হয়, কালার ডপলার ইকো করতে হয়। এখানে শুধু ইকো লিখছে, বাট এটা কালার ডপলার ইকো করতে হয়। ভেন্ট্রিকুলার সেপ্টাম রাপচার, এই যে দুইটার মাঝখানে যে সেপ্টাম আছে না, এটা ধরলাম একটা সেপ্টাম। তাহলে সেপ্টামের অনেক সময় তো সেপ্টালেমায় হতে পারে, সেপ্টালেমায় হয়ে মাসলটা মরে গেল না। এখন লেফট সাইডে ব্লাডের চাপ বেশি, তাহলে কি হতে পারে, সেপ্টাল ফুটা করে রাইট সাইডে চলে যেতে পারে। তাহলে পেশেন্টে কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টও ডেভেলপ করতে পারে। এটা হলো কমপ্লিকেশন। ঠিক আছে, এই যে ভেন্ট্রিকুলার রাপচার, এই যে ভেন্ট্রিকুলার রাপচার হয়ে যেতে পারে। ওকে, এমবোলিজম হতে পারে, যেহেতু একটা হার্টের একটা মাসল মরে গেছে, ব্লাড একটু এখানে স্টাসিস হবে, এখান থেকে কিন্তু পরবর্তী এমবোলিজম হতে পারে। ভেন্ট্রিকুলার রিমডেলিং হতে পারে। ভেন্ট্রিকুলার রিমডেলিং মানে কি, হাইপারট্রফি বা ডাইলেটেশন। রিমডেলিং মানে আইদার হাইপারট্রফি অথবা ডাইলেটেশন। ঠিক আছে, অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে, ওখানে মাসলটা মরে গেছে, দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, তখন দেখা যায় একটা পার্মানেন্টলি ডাইলেটেড হয়ে যায়, দ্যাট ইজ কল অ্যানিউরিজম। তাহলে এই কমপ্লিকেশন গুলো আমার লাগবে, এমআই কমপ্লিকেশন গুলো কিন্তু আমার লাগবে। ঠিক আছে, এই যে দেখেন, আগে মাসলটা ছিল এরকম, এখন কি হয়েছে, রিমডেলিং হয়ে সে এরকম বড় হয়ে গেছে। ওকে, আপনারা ওই যে কয়দিন আগে আমি ফেসবুক গ্রুপে একটা ছবি দিছিলাম, যে অক্টোপাস যাচ্ছে একটা পটের মধ্যে। ঠিক আছে, কি ওটাকে, টাকুটসুবো কার্ডিওমাইওপ্যাথি নামে একটা ডিজিজ আছে, যার আরেক নাম হচ্ছে ব্রোকেন হার্ট সিনড্রোম। যাদের দেখা যায় রিলেশন ব্রেকআপ হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এইসব মানুষগুলো এখন ডেভেলপ করে। মানে কেউ যদি কোনিক্যালি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, আপনারা জানেন স্ট্রেসফুল কন্ডিশন মানে বডিতে অনেক কর্টিসল বেশি, কর্টিসলের কাজ কিছু অ্যালডোস্টেরনের মতো। এটা কি করে, বডিতে একটু বেশি পানি ধরে রাখে। এবং আপনাদের বুঝাইছিলাম কোন ক্লাসে, ইয়াস বুঝাইছিলাম, অ্যালডোস্টেরনের কারণে কিন্তু হার্টের রিমডেলিং হয়। এই অ্যালডোস্টেরন কর্টিসল যখন বেশি থাকে, তখন কি হার্টের রিমডেলিং হয়। রিমডেলিংটা কেমন হয়ে যায়, অনেকটা এরকমই। এটা এটা ধরলাম ভেন্ট্রিকল, হ্যাঁ, এটা ধরলাম ভেন্ট্রিকল, এটা তখন এরকম হয়ে যায়। হ্যাঁ, মানে একটা পটের মতো। অক্টোপাস, জাপানেরা যখন অক্টোপাস ধরে তখন কি হয়, এরকম একটা পট বানায় ওরা। অক্টোপাস এই পথে ঢুকে, ভিতরে অনেক বেশি খাবার টাবার রাখে, এই পথে ঢুকে, আর এই ন্যারো পথে কেন বেরোতে পারে না। ঠিক আছে, তা হার্টের অবস্থাটা ওরকম হয়ে যায়, দ্যাট ইজ কল টাকাউটসুবো কার্ডিওমায়োপ্যাথি, মানে অক্টোপাস ধরার একটা পটের মতো আর কি। হ্যাঁ, তার আরেকটা নাম হচ্ছে ব্রোকেন হার্ট সিন্ড্রোম। ওকে, তো এরকম একটা রিমডেলিং হতে পারে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই রিমডেলিং প্রিভেন্ট করার জন্য আমরা কি দেই, এসিআই বা এআরবি বা বিটা ব্লকার এগুলো দেই। এগুলো প্রত্যেকটা কি করে, অ্যালডোস্টেরনের কাজ করতে দেয় না। এসিআই মেকানিজম নিশ্চয়ই বুঝছেন, এনজিওটেনসিনকে কনভার্ট হতে দেয় না। এআরবি আর এয়ার মানে এনজিওটেনসিন 2 কে লাগতে দেয় না। বিটা ব্লকার রেনিনকে সিক্রেশন হতে দেয় না। ওকে, অথবা অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার, স্পাইরালেক্ট্রন টাইপের যেগুলো আছে, এগুলো কিন্তু আলটিমেটলি রিমডেলিং প্রিভেন্ট করে, রিমেম্বার দিস, এগুলো কিন্তু রিমডেলিং প্রিভেন্ট করতে পারে। ওকে, আপনাদের আরেকটা কোশ্চেন এরকম আসতে পারে, কোনো পেশেন্টের এমআই হয়ে গেলে এসটি এলিভেশন থাকলো, রাইট? এসটি এলিভেশন নর্মালি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এটা কমে যায়। ইয়েস, কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে স্টিমুলেশন পারসিস্টেন্ট থাকবে, তার মানে কি, পেশেন্টের ভেন্ট্রিকুলার এনিউরিজম ডেভেলপ করে গেছে। ওকে, চলেন, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা পরে আমরা আমাদের নোটে চলে যাবো আর কি। কোন একটা পেশেন্টকে যে বলা হলো
আপনার কাছে বুকে ব্যথা নিয়ে আসছে, কোন একটা পেশেন্ট কি বললো আপনার কাছে বুকে ব্যথা নিয়ে আসছে। এখন তাহলে বুকে ব্যথা আসলে কি আপনাকে ইসিজি করাবেন? আপনি তার আগে সিমটমটা শুনবেন। ওকে। হসপিটাল ক্ষেত্রে যখন আমরা এরকম সিমটম শুনি তখন আমরা, যেহেতু আমরা এখন শিওর না তার এমআই হয়েছে কিনা, আমরা তখন সেটাকে কি লিখি? এসিএস লিখি, এসিএস, অ্যাকুট করোনারি সিন্ড্রোম। অ্যাকুট করোনারি সিন্ড্রোম মানে কি? অ্যাকুট করোনারি সিন্ড্রোম, অ্যাকুট করোনারি সিন্ড্রোমের মধ্যে যেটা পড়ে একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা নিয়ে পেশেন্ট ইমার্জেন্সি ভাবে হসপিটাল আসবে না, ঠিক আছে? স্টেবল অ্যাঞ্জাইনা নিয়ে পেশেন্ট ইমার্জেন্সি ভাবে হসপিটাল আসবে না, তাহলে কি হতে পারে? আনস্টেবল অ্যাঞ্জাইনা। আর হতে পারে এমআই। তাহলে অ্যাকুট করোনারি সিন্ড্রোম বলতে বোঝায় আনস্টেবল অ্যাঞ্জাইনা, এমআই। এমআই আবার দুই রকম আছে। একটা হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই, মানে যেখানে এসটি এলিভেশন হয় না। আর একটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। এই তিনটাকে মানে আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি এলিভেটেড এমআই এন্ড এসটি এলিভেটেড এমআই, এগুলোকে একসাথে বলে অ্যাকুট করোনারি সিন্ড্রোম। ঠিক আছে। ওকে। তাহলে একটা কোনো পেশেন্ট এখন সিভিয়ার চেস্ট পেইন, ব্রেথলেসনেস, ডিজনিয়া, পেইনটা রেডিয়েটিং করে লেফট হ্যান্ড এইসব জায়গায় যাচ্ছে, কেন যাচ্ছে? এটা একটা রিফার্ড পেইন, মানে আমাদের হার্টের প্যারাসিম্পাথিক সাপ্লাই আসে কত, T3 থেকে T5, T3 থেকে T5, হ্যাঁ তো এরকম T3 4 5 এরকম জায়গা থেকে আসে। আবার ওরা একইভাবে সাপ্লাই দেয় হচ্ছে আমার এই যে হাতে, শোল্ডারে, জ লাইন, এইসব জায়গায়। ও যেহেতু আপনারা জানেন যে ভিসেরাল পেইন গুলো আমরা অত বুঝতে পারি না যে কোত্থেকে অরিজিন, মানে একটা ভিসেরাল পেইনটা, সাপোজ এটা আমাদের যদি স্পাইনাল কর্ড হয়, তাহলে স্পাইনাল কর্ড থেকে একটা সোমাটিক নার্ভও বের হয়, আবার ভিসেরাল নার্ভও বের হয়। ইয়েস। তা সোমাটিক সাপ্লাইটা আমরা বুঝতে পারি যে কোথায় পেইনটা হচ্ছে, কিন্তু ভিসেরালটা আমরা বুঝতে পারি না। এই পেইন গ্যাদার হয়ে এখানে আসে, এখানে আসার পরে স্পাইনাল কর্ড কনফিউশন হয়ে যায়। আরে, পেইনটা কি আমার এই ভিসেরাল লাইন দিয়ে আসলো না সোমাটিক লাইন দিয়ে আসলো, সে কনফিউজ, সে বুঝতে পারে না। তখন পেইনটা ফিল করি আমরা অ্যাকচুয়ালি এই সোমাটিক সাপ্লাই যেসব জায়গায় আছে ওইসব জায়গায় আমরা ফিল করি আর কি। হ্যাঁ, ভিসেরাল জায়গায় ফিল করবো, বাট সোমাটিক জায়গায় আমরা হেল্প করি, মানে আমরা ফিল করি আর কি। ওকে। ওকে। তাহলে এরকম একটা যখন পেইন নিয়ে আসবে তখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ ইসিজি করা না। যদি হ্যাঁ আমার 2 মিনিট 3 মিনিটের মধ্যে ইসিজি হবে, আমি একটা ইসিজি করতে পারি। বাট এই পেশেন্টের প্রথমে আমাদের কি করতে হবে? মোনাস খাওয়াতে হবে, মোনাস। আপনি ভাবতে পারেন কিরে, কাশির জন্য মোনাস দেই আমরা কবিরাজের মতো, তো এখানে একটা এমআই পেশেন্টে মোনাস কেন দিব, তাই না? এই মোনাস মানে হলো, এম হচ্ছে মরফিন, ওতে অক্সিজেন, এনতে নাইট্রেট, ইয়েতে অনেক কিছু আছে, এসতে স্ট্যাটিন, এতে হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, দরকার হলে অ্যান্টিকোয়াগুলেন্ট। আর কিছু এন্টি আছে। ওকে। তাহলে কোনো পেশেন্ট যখন একটা এমআই এর মতো একটা এ নিয়ে আসবে হসপিটাল সাইড থেকে, আপনি তাকে কি দিবেন? মোনাস দিবেন, স্যারের সামনে মোনাস বললেন না। অক্সিজেন দিবেন, এন্টিপ্লেটেড, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাস্টেটিন দিবেন, লোডিং ডোজ, অল আর লোডিং ডোজ। প্রচন্ড পেইনের জন্য মরফিন দিবেন, এটা হলো পেইনের জন্য, হ্যাঁ। এবং সে কিছুটা করোনারি ভেসেলকে ডাইলেটও করতে পারে, যে কারণে আমার সাপ্লাইটা, মানে ওখানে একটু ইয়ে সাপ্লাই হতে পারে, মানে একটু ব্লাড সাপ্লাই বেশি হতে পারে। নাইট্রেট নিয়ে একটু ঝামেলা আছে, হ্যাঁ। আচ্ছা, মানে যদি কোনো পেশেন্ট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, বিশেষ করে রাইট হার্ট ফেলিয়ার ক্ষেত্রে আমরা নাইট্রেট দিতে পারি না আর কি। ওই যে একজন কোশ্চেন করতেছিলাম, আমি লাস্ট আনসার দিব। ওকে। তাহলে আপনি প্রথমে তাকে মোনাস দিবেন, ঠিক আছে? যদি পেশেন্ট বাসায় থাকে, আপনি তাকে মরফিন দিতে পারতেছেন না, অক্সিজেন দিতে পারতেছেন না, আপনি এগুলো দেন, স্ট্যাটিন, অ্যান্টিপ্লাটিন, অ্যান্টিকোয়াগুলেন্ট, নাইট্রেট। এমআই তে নাইট্রেট দেন, সমস্যা নাই। তবে হার্ট ফেলিয়ার হয়ে গেলে তখন নাইট্রেট দেওয়া যায় না। ওকে। বিশেষ করে রাইট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। ওকে। এখন আপনি তাকে দিলেন এগুলা, দিয়ে যদি হসপিটালে থাকে তাকে আপনি সিসিইউ তে রেফার করেন। পরীক্ষা হলে আমরা আইসিইউ বলে ফেলি তাড়াহুড়া মাঝখানে, নট আইসিইউ, ইট ইজ সিসিইউ। সিসিইউ তে রিপার্ট করবেন বা হসপিটালাইজেশন করবেন। ওকে। হসপিটালাইজেশন করার পরে কি করবে? একটা ইসিজি করবে, একটা হচ্ছে টোকনিন করবে। ইসিজি তে যদি দেখেন আপনি এসটি এলিভেশন, ইসিতে আপনি কি ফাইন্ডিং পাইতে পারেন? ইসিতে আপনি পাইতে পারেন এসটি এলিভেশন পাইতে পারেন, টি ইনভার্সন পেতে পারেন, এসটি এলিভেশন, টি ইনভার্সন, আর কি প্যাথোলজিক্যাল কিউ পাইতে পারেন। ওকে। যদি এরকম এসটি এলিভেশন পান তখন আপনি এসটি এলিভেটেড এমআই বলবেন। যদি এসটি এলিভেশন না পান তখন সেটাকে আপনি কি বলবেন? নন এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই।
এখানে কি হতে পারে? টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন পেতে পারেন। ওখানে যখন বললাম এসটি ইলিভেশন না, এখানে আপনি এসটি ডিপ্রেশন পেতে পারেন। এই এসটি ডিপ্রেশন কি বোঝায় জানেন? এসটি ডিপ্রেশন মানে বোঝায় সাব এন্ডোথেলিয়াল এমআই। আরো অনেক কিছু বোঝায়, বাট অ্যাটলিস্ট এটুকু মনে রাখেন। এসটি, এটা ইসিজি ক্লাস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা বলতে গেলে ক্লাসে 3 ঘন্টা হয়ে যাবে। ওকে, এসটি ডিপ্রেশন মানে বোঝায় সাব এন্ডোথেলিয়াল এমআই। কি বোঝায়? সাব এন্ডোথেলিয়াল এমআই মানে কি? এটা একটা হার্ট, হার্টের হচ্ছে 3টা ওয়াল থাকে। এটা হচ্ছে এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, তারপর বা এন্ডোকার্ডিয়াম। এরপর হচ্ছে এতটুকু হলো, পুরোটা হলো মাসেল লেয়ার, বাইরে একটা ফাইব্রাসের লেয়ার থাকে। ওকে, তাহলে যদি কোনো জায়গায় এসটি ডিপ্রেশন থাকে, তার মানে বুঝতে হবে শুধু এইখানটায় এমআই হয়েছে, এইখানটায়। যখন এরকম সাব এন্ডোথেলিয়াল এমআই হয়, ওই পেশেন্টে কিন্তু আমরা ইয়ে করি না, আমরা পিসিআই করি না, রিমেম্বার দিস। যে কারণে এই এসটি ডিপ্রেশন হলো কি হলো না, এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ম্যানেজমেন্ট পারপাসে। ওকে, তাহলে কি হলো? একটা পেশেন্ট আমার কাছে এরকম বুকে ব্যথা নিয়ে আসছিল, আমি তাকে আগে লোডিং জিনিসপত্র খাওয়াই নিছি, এই কারণে তো পেশেন্ট মরবে না, রাইট? এটা আমি খাওয়াই নিলাম। এরপর আমি একটা ইসিজি করলাম, ইসিজি দেখলাম এসটি এলিভেশন, তাহলে আমার ডায়াগনোসিস কি হলো? এসটি এলিভেটেড এমআই। আমি একটা ইসিজি করে দেখলাম তার এসটি এলিভেশন হলো না, তাহলে ডায়াগনোসিস কি হলো? ডায়াগনোসিস এখন শিওর হলো না। দেখেন, এরপর আমাকে টোপোনিন করতে হবে। যদি আপনি ইসিজিতে এসটি এলিভেশন পান, এসটি এলিভেশন পান, ডায়াগনোসিস হলো এসটি এলিভেটেড এমআই। এখানে অবভিয়াসলি এমআই হয়ে গেছে, তার মানে টোপোনিনও পজিটিভ থাকবে, টোপোনিন আইও পজিটিভ থাকবে। যদি আপনি ইসিজিতে এসটি ডিপ্রেশন পান, তাহলে সেটা নন এসটি এলিভেটেড এমআই হতে পারে, নন এসটি এলিভেটেড এমআই হতে পারে। আবার আনস্টেবল এনজাইনা হতে পারে, আনস্টেবল এনজাইনা হতে পারে। তাহলে দুটাকে আলাদা করবেন কেমনে? ট্রোপোনিন আই দিয়ে। ট্রোপোনিন আই যদি পজিটিভ থাকে, নন স্টেবল এনজাইম। ট্রোপোনিন আই যদি নেগেটিভ থাকে, আনস্টেবল এনজাইম। কারণ একটা পেশেন্ট আপনার কাছে চেস্ট পেইন নিয়ে আসছে, আপনি টেস্ট করে ইসিজিও নর্মাল পাইলেন, ট্রোপোনিনও নর্মাল পেলেন, তার মানে সেটা আনস্টেবল এনজাইনা, দুটাই নর্মাল। ইসিজি পাইলেন হচ্ছে এসটি এলিভেশন পাইলেন, ট্রোপোনিনও পজিটিভ পেলেন, তার মানে এসটি এলিভেটেড এমআই। ইসিজি নর্মাল, ইসিজি অনেক সময় একদম পিওরলি নর্মাল থাকতে পারে, আমাদের নর্মাল যে ফাইন্ডিং গুলো আমরা শিখি সেগুলো নর্মাল থাকতে পারে। কিন্তু আবার টোপনি নাই বেশি, টোপনি নাই বেশি মানে টোপনি হলো মাসেলের মধ্যে থাকে, মাসেল রাপচার হয়ে বেরোইছে, তখন সেটা হচ্ছে নন স্টিলেটেড এমআই। কারো কোনো কোশ্চেন এখানে? তাহলে দেখেন, কোনো পেশেন্ট আপনার কাছে আসছে, ইমিডিয়েটলি আপনি একটি অ্যাসেস করলেন, করলে আপনি ইসিজি টোপনি নাই করতে দিলেন, ঠিক আছে? এর মধ্যে আপনি পেশেন্টকে কি করলেন? অক্সিজেন দিলেন, অ্যাসপিরিন দিলেন, ক্লোপিডগ্রাল দিলেন, বিটা ব্লকার দিলেন, এবং সিসিউতে পাঠালেন। বিটা ব্লকার সব ক্ষেত্রে দেওয়া যাবে না, কেবলমাত্র ট্যাকিকার্ডিয়া থাকলে বিটা ব্লকার দেওয়া যাবে। কোনো পেশেন্টের হার্ট রেট 100-র উপরে না থাকলে বিটা ব্লকার দিয়ে কোনো লাভ নেই, উল্টো পেশেন্টকে মেরে ফেলবেন। রিমেম্বার দিস। এরা লিখছে নো হার্ট ফেলিওর, বাট রিমেম্বার দিস, বিটা ব্লকার আমরা তখনই দিব যখন হার্ট রেট 100-র উপরে। আচ্ছা, এখন ওকে, এখন আমি বলেছি প্রথমে এটা করতে, তারপর এটা করতে। ওকে, তাহলে দেখেন, ওকে, বই যখন বলছে ইসিজি তখন এনে করলেন, তারপর এটা দিলেন, এরপর কি করলেন এখন দেখবেন যে এসটি ইলিভেশন কিনা। ইয়েস, যদি দেখেন এসটি ইলিভেশন হয়েছে এবং পেশেন্ট আপনার কাছে 12 ঘন্টার মধ্যে আসছে, পেশেন্ট কতক্ষণের মধ্যে আসছে? এমআই হওয়ার 12 ঘন্টার মধ্যে আসছে। যদি পেশেন্ট 12 ঘন্টার মধ্যে আসে, আপনি তখন রিফার্বিশন থেরাপি চেষ্টা করবেন। রিফার্বিশন মানে কি? ওই যে পথ বন্ধ হয়ে আছে না, আপনি বাইরে থেকে একটা তার ঢোকাই দিয়ে ব্লকটাকে ছড়াই ফেলবেন, মানে পিসিআই। পারকিউটিনিয়াস, পারকিউটিনিয়াস মানে স্কিন দিয়ে ঢুকবেন। করোনার পারকিউটিনিয়াস, করোনারি ইন্টারভেনশন। পারকিউটিনিয়াস ঢুকে করোনারির মধ্যে ঢুকে ইন্টারভেনশন করবেন, রাইট? তাহলে কোনো একটা ব্লক থাকলে সেই ব্লকটাকে আপনি ছড়াই ফেলবেন, রাইট? এনজিওগ্রাম যেটাকে আমরা বলি। ওকে, তাহলে এসটি এলিভেশন হলো, পরীক্ষা হলে এভাবে লিখতে পারলে খুবই ভালো, এই জন্য একটু সহজ করে দেয়। এসটি এলিভেশন হলো, নেক্সট কোশ্চেন, পেশেন্ট কি 12 ঘন্টার মধ্যে আসছে আমার কাছে? ইয়েস, পেশেন্টের পিসিআই এর জন্য রেডি করো। এখন এই পিসিআই কি আমি 2 ঘন্টার মধ্যে করতে পারবো কিনা, বা পেশেন্ট তার সিমটম ডেভেলপ করে 2 ঘন্টার মধ্যে আমার কাছে আসছে কিনা, বা টোটাল ম্যানেজমেন্ট আমি 2 ঘন্টার মধ্যে করতে পারবো কিনা। যদি আমি টোটাল ম্যানেজমেন্টটা 2 ঘন্টার মধ্যে আমি করতে পারি, তখন সেটাকে বলে প্রাইমারি পিসিআই। তাহলে কি হলো? পেশেন্ট এসটি এলিভেশন, ইয়েস, 12 ঘন্টার মধ্যে আমার কাছে আসছে, ইয়েস। তাহলে রিপারবিশন থেরাপির জন্য রেডি করো, 2 ঘন্টার মধ্যে সবকিছু করতে পারবে, হ্যাঁ পারবো। তাহলে আমাকে কি করতে, এটাকে বলে প্রাইমারি পিসিআই। এবং পিসিআই করার সময় কি করতে হয়? এই যে গ্লাইকোপ্রোটিন 2b3 এ রিসিপ্টর অ্যান্টাগনিস্ট আছে, মানে এই যে ইয়েস,
এটা মানে পিসি এর সাথে এটা দেওয়া লাগে, এটা দিলে কি হয় আমার ওই যে নেক্সট এমআই হওয়ার চান্সটা কমায় দেয়, বা ওই যে ইয়ে করার সময় পথ আবার বন্ধ করে দেয় কিনা, মানে ইন্টারভেনশন করতে করতে পথ বন্ধ হয়ে যায় কিনা, এরকম একটা রিস্ক থাকে। ঠিক আছে, এই যে কারণে গ্লাইকোপ্রোটিন 2b3 এ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা আছে সেটাও দেওয়া লাগে। ঠিক আছে। আচ্ছা। ওকে। মানে এই যে ইয়েস, তাহলে কি হলো, প্রাইমারি পিসাই করলাম, এখন 2 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে পারবো না। মানে আমি প্রাইমারি পিসাই করার জন্য আমার যা যা দরকার এটা আমি 2 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে পারবো না। যদি ম্যানেজ করতে আমি না পারি তাহলে থ্রোম্বোলাইসিস করতে হবে। থ্রোম্বোলাইসিস মানে কি, স্ট্রেপ্টোকাইনেজ আছে না, স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া। ঠিক আছে। তাহলে হ্যাঁ, যে আমি আহ, আমি 2 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে পারবো না, তাহলে কি করলাম, স্ট্রেপ্টোকাইনেজ দাও। স্ট্রেপ্টোকাইনেজ, এই যে থ্রোম্বোলাইসিস মানে হলো স্ট্রেপ্টোকাইনেজ, সাথে আছে লো মলিকুলার হেপারিন। ঠিক আছে। এখন এটা দেওয়া সম্ভব হচ্ছে না। এই থ্রোম্বোলাইসিস কেন করা সম্ভব হচ্ছে না? কারণ থ্রোম্বোলাইসিস করলে কি হয়, ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়। রিমেম্বার দিস, থ্রোম্বোলাইসিস করতে গেলে ব্লিডিং টেন্ডেন্সি হয়। তাহলে আপনি পেশেন্ট মেরে ফেলতে পারেন থ্রোম্বোলাইসিস করতে গিয়ে। এই জন্য থ্রোম্বোলাইসিস কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা সেটা দেখতে হবে। কোন কারণে কন্ট্রা ইন্ডিকেশন হতে পারে? কোনো পেশেন্টের সারা জীবনে যদি কোনো একবার হিমোরেজিক স্ট্রোক হয়ে থাকে, তার ভেসেল তো এমনি দুর্বল, আপনি আবার থ্রোম্বোলাইসিস করলে কি হবে, মাথায় রক্তক্ষরণ হয়ে যাবে। তাহলে কোনো পেশেন্টের সারা জীবনে কোনো একবার যদি হেমোরেজিক স্ট্রোক হয়, ওই পেশেন্টের থ্রোম্বোলাইসিস করা যাবে না সারা জীবনে। এবার বলা হয় 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে যদি কোনো মেজর সার্জারি হয়ে থাকে, 1 বছর তাহলে 1 মাস পরে, তাহলে সারা জীবনে যদি হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে, 1 মাসের মধ্যে যদি ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে, 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, এটা লিখে একটু, মানে লাইফ লং, মানে ওয়ান লাইফ, এক লাইফে যদি, এক লাইফের মধ্যে যদি কোনো কারণে হেমোরেজিক স্ট্রোক থাকে, 1 বছরের মধ্যে যদি ইসকেমিক স্ট্রোক থাকে, আপনি বলতে পারেন ইসকেমিক স্ট্রোক থাকলে তো ভালো, আমি যখন থ্রোম্বোলাইসিস করবো তাহলে ইসকেমিক স্ট্রোক তার ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, কথা সত্য, ভালো হয়ে যেতে পারে। ইসকেমিক স্ট্রোক হওয়ার পরে ভেসেল দুর্বল হয়ে যায়, তখন যদি আপনি থ্রোম্বোলাইসিস করেন, ওই ভেসেল ছেড়ে গিয়ে নতুন করে হেমোরেজিক স্ট্রোক হবে। যে কারণে কোনো ইসকেমিক পেশেন্টে যদি ম্যাসিভ, আপনাদের স্ট্রোকের ক্লাসটা দেখছেন কিনা আপনারা দেখেন, আপলোড করা আছে, কোনো পেশেন্ট যদি ইসকেমিক স্ট্রোক অনেক বড় হয়, ওই পেশেন্টে কিন্তু আমরা অ্যাসপিরিনও দেই না, কারণ ওই বড় স্ট্রোক হলে রাপচার হয়ে হেমোরেজিক কনভার্সন হয়ে যেতে পারে। তাহলে সারা জীবনে, এক জীবনে যদি হেমোরেজিক স্ট্রোক, 1 বছরে যদি ইসকেমিক স্ট্রোক, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে যদি মেজর কোনো সার্জারি হয়ে থাকে, 1 মান্থের মধ্যে যদি মেজর কোনো সার্জারি থাকে, তাহলে ওইটা তো পুরোপুরি হিল হয় না, ওখান থেকে ব্লিডিং হতে পারে। ঠিক আছে। আর 1 সপ্তাহের মধ্যে কিছু আছে, 1 সপ্তাহের মধ্যে কিছু না। তাহলে এরকম যদি কোনো ব্যাপার স্যাপার থাকে, এই পেশেন্টের থ্রোম্বোলাইসিস করা যাবে না। ঠিক আছে। তাহলে অথবা থ্রোম্বোলাইসিস আপনি করছেন কিন্তু দেখা যাচ্ছে রিপারফিউশন হয় নাই, থ্রোম্বোলাইসিস করছেন কিন্তু পথ ক্লিয়ার হয় নাই। সাপোজ এখানে তো একটা ব্লক ছিল, তাহলে থ্রোম্বোলাইসিস করার পর ব্লকটা ক্লিয়ার হওয়ার কথা, রাইট? তাহলে থ্রোম্বোলাইসিস ফেল হয়েছে, তখন কি করতে হবে, এই যে ফেল থ্রোম্বোলাইসিস, ইয়েস, তাহলে আপনি আবার পিসিআই করার চেষ্টা করবেন, মানে সেকেন্ডারি পিসিআই বলে এটাকে। ঠিক আছে। থ্রোম্বোলাইসিস ফেল হলে আরেকবার পিসিএস পিসিএস করা যায়, যেটাকে বলে ডিলেট 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 পিসিআই। ওকে। এখন থ্রোম্বোলাইসিস ফেল হয়েছে আপনি বুঝবেন কেমনে, তাই না? এটা বুঝবে, এসটি যে এলিভেশন হয়ে গেছিল, এসটি এলিভেশন কমে যাবে। টোপনি নাইন যে আগে যে বাড়ছিল, টোপনি নাই এখন আরো বেড়ে যাবে। মানে বলতে কি রে, টোপনি নাইন বেড়ে গেলে তার ম্যাসিভ অ্যাটাক হয়ে গেল নাকি? দেখেন, পারমিশন হয়েছে কিনা, একটা বললাম কি, ইসিজিতে এসটি এলিভেশন কমে যাবে। ওকে। সিমটমও কিছুটা কমে যাবে। 2 নম্বর কথা, টোপনি নাই আগের তুলনায় আরো বেড়ে যাবে। কেন? কারণ এই একটা জায়গার মাসল মরে গেছিল, এখানে এখন পথ ব্লক ছিল, মাসল মরে এখানে সব টোপনি নাইগুলো এখানে জমা হয়েছিল, আপনি যখন ব্লক ক্লিয়ার করে দিবেন, তখন এই টোপনি নাই এখন সব রক্তে ঢুকবে না। ইয়েস, তাহলে পেশেন্টের টোপনি নাই অনেক বেড়ে যাবে। তাহলে কোনো পেশেন্টের থ্রোম্বোলাইসিস ঠিক, রিফার্বিশন ঠিক মতো হয়েছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ হলেও টোপনি নাই অনেক বেড়ে যাবে। দেখা দেখলে টোপনি নাই আগের মতোই বা সামান্য বাড়ছে, তার মধ্যে ড্যামেজের কারণে বাড়ছে, কিংবা ইসিজি কোনো চেঞ্জ নাই, তার মানে ফেল হয়েছে, তাহলে পেশেন্টের সেকেন্ডারি পিসিআই করা যায় কিনা দেখতে হবে। ওকে। এরপরে কি বলছে, যে ফেল রিফার্বিশন যখন ফেল হয় নাই, মানে পারফিউশন ওকে, তখন এই পেশেন্টের লাইফ লং কিছু ট্রিটমেন্ট নিতে হবে, লাইফ লং অ্যাসপিরিন, লাইফ লং ক্লোফিডাক্রেল, লাইফ লং অ্যাটোভারোসুভা, বিটা ব্লকার, এগুলো লাইফ লং নিতে হবে। ঠিক আছে। এখন আসেন, পেশেন্ট আপনার কাছে আসে লেট করে, 12 ঘন্টা পরে আসছে, 12 ঘন্টা পরে আসলে, সেটা এসটি ইলিভেশন হোক আর না হোক, আপনি আর ওই থ্রোম্বোলাইসিস মাইসিস করতে পারবেন না। আপনাকে কি হতে, লো মলিকুলার হেপারিন আর নাইট্রেট দিতে হবে। এই হলো ম্যানেজমেন্ট। ঠিক আছে। তাহলে একটু সামারি করে এটা, কারণ পরীক্ষা হলে যদি এরকম বক্স আকারে করে লিখতে পারেন আপনার জন্য সুবিধা।
ওকে, ডিয়ার কাস্টমার। ওকে, পেশেন্ট আপনার কাছে এসিএস নিয়ে আসছে, এখন করোনারি সিমটম নিয়ে আসছে। আমি চাই তাকে আগে আপনি মোনাস দেন। মোনাস দিলেন, হসপিটাল সেটিং এ থাকলে এবার আপনি তাকে কি করবেন, সিসিউতে পাঠাবেন। ওরা কি করবে, ইসিজি করবে, আর কি করবে, ট্রোপনিনাই করবে। বললো, এরপরে যদি পেশেন্ট 12 ঘন্টার মধ্যে আসে, 12 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমার প্ল্যানিং একরকম। যদি 12 ঘন্টা পর আসে, তাহলে আলটিমেটলি আমার কিছু করার মানে 12 ঘন্টা পর আসে আমার কিছু করা যাবে না, তখন ওই যে লো মলিকুলার ওয়েট হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন সাথে নাইট্রেট। ওকে, এখন পেশেন্ট 12 ঘন্টার মধ্যে আসে, এটা 12 ঘন্টা পরে সেটা এসটি লিমিটেড বা নন এসটি লিমিটেড যাই হোক না কেন, আমার কিছু করতে পারবো না। এখন 12 ঘন্টার মধ্যে আসছে, আমার নেক্সট কোশ্চেন, এসটি লিমিটেড এমআই নাকি নন এসটি? ডেভিডসনের এর থেকে আমি একটু সহজ করার চেষ্টা করছি, দেখেন কোনটা ভালো লাগে আর কি। যদি বললো হ্যাঁ এসটি এলিভেটেড এমআই, বললো হ্যাঁ এসটি এলিভেটেড এমআই, তাহলে তো আমার পিসিআই করার পসিবিলিটি আছে। এখানে বললাম 120 মিনিট টাইম আছে আমার কাছে, তো 120 মিনিট আমি সবকিছু রেডি করতে পারবো, হ্যাঁ 120 মিনিটের মধ্যে আমি সবকিছু রেডি করতে পারবো, তাহলে ওকে পিসিআই। এটা কি হলো, প্রাইমারি পিসিআই। ওকে, প্রাইমারি পিসিআই। এখন বলো না 120 মিনিটের মধ্যে পসিবল না, নো, তাহলে কি করতে হবে, লো মলিকুলার হেপারিন নাইট্রেট, না না সরি, পিসিআই করা পসিবল হয় না, তখন আমাকে হতে থ্রোম্বোলাইসিস করতে হবে। কি করতে হবে, থ্রোম্বোলাইসিস। থ্রোম্বোলাইসিস, থ্রোম্বোলাইসিস আমরা কি করি, স্ট্রেপ্টোকাইনেস দিয়ে করি। বর্তমানে এলটিপিএলএস রেটিপিএলএস এগুলো আসছে, ওগুলো মোটামুটি আমরা আগে ইসকেমিক স্ট্রোকের জন্য ইউজ করতাম। ওগুলো তো রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে বানানো হয়। স্ট্রেপ্টোকাইনেস একবার ইউজ করলে 5 বছরের জন্য ইউজ করা যায় না, কারণ ওর অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। স্ট্রেপ্টোকাইনেস, ওকে, তাহলে স্ট্রেপ্টোকাইনেস, তাহলে থ্রোম্বোলাইসিস করি আমরা কি, স্ট্রেপ্টোকাইনেস দিয়ে। ওকে, এখন স্ট্রেপ্টোকাইনেস করে দেখলাম যে পেশেন্ট কি মানে রিপারফিউশন সাকসেস হয়েছে কিনা। রিপারফিউশন, রিপারফিউশন সাকসেস কিনা, বললো হ্যাঁ রিপারফিউশন সাকসেস, তার মানে ওকে পেশেন্ট এ যাত্রা বেঁচে গেল। এখন সে কি করবে, মেইনটেনেন্স, 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 মেইনটেনেন্স মানে কি, ওই সারা জীবন অ্যাসপিরিন ক্লোপিডগ্রেল এসব ঘোড়ার ডিম খেয়ে যাবে। আচ্ছা, এখন রিপারফিউশন ফেল করছে, রিপারফিউশন যখন ফেল করে, ফেল, তখন দেখতে হবে যে পেশেন্টের সেকেন্ডারি পিসিআই করা যায় কিনা, সেকেন্ডারি পিসিআই করা যায় কিনা। ঠিক আছে, এখন থ্রোম্বোলাইসিস, থ্রোম্বোলাইসিস কন্ট্রা ইন্ডিকেটেড, থ্রোম্বোলাইসিস কন্ট্রা ইন্ডিকেটেড, কন্ট্রা ইন্ডিকেটেড। যেহেতু থ্রোম্বোলাইসিস করা যাচ্ছে না, তাহলে কি করবেন, লো মলিকুলার হেপারিন দেন। এই হচ্ছে কাহিনী, এই হলো আমরা ম্যানেজমেন্ট, এটা ফলো করি। পরীক্ষা হলে যদি আমরা ডায়াগ্রাম লিখতে পারেন খুবই ভালো, যদি ডায়াগ্রাম লিখতে না পারেন কি লিখবেন সেটা আসতেছে। তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা আছে, কারণ তো এই দূর। চলুন এখন পরীক্ষা হলে কেমনে লিখবেন সেটা দেখেন। ওকে, তাহলে আমরা একটু দ্রুত যাই, এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের, যে করোনা আর্টারি ডিজিজ আপনার কাছে কিভাবে আসতে পারে। একটা হচ্ছে ক্রনিক করোনারি সিন্ড্রোম, মানে স্টেবল অ্যানজাইনা, নর্মালি সমস্যা হয় না, কাজ কাম করতে গেলে সমস্যা হয়। অ্যাকুট করোনারি সিন্ড্রোম, অ্যাকুট করোনারি সিন্ড্রোম সেটা কি হতে পারে, নন স্টিলিভেটেড এমআই হতে পারে, আনস্টেবল অ্যানজাইনা হতে পারে, আর স্টিলেট এমআই হতে পারে, তাই না, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, পেশেন্ট হঠাৎ করে মরে যেতে পারে। এছাড়া কি হতে, পেশেন্ট শুধু অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে, শুধু হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে, সব কিন্তু করোনারি আর্টারি ডিজিজ।
সাইলেন্ট এমআই হতে পারে, যাদের বয়স বেশি কিংবা ডায়াবেটিক পেশেন্টদের এরকম হতে পারে। এটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন হতে পারে, যেমন পেশেন্টের গ্যাস্ট্রিক পেইন, মনে হবে গ্যাসের ব্যথা, ঠিক আছে, কিছু ডিসপেপসিয়া লাইক ফিচার, ওকে, এমন কিছু সিমটম নিয়ে আসতে পারে। নাউসিয়া এরকম ফিচার নিয়ে আসতে পারে। নেক এবং জতে এইসব জায়গায় পেইন হতে পারে, ওকে। এই এটিপিক্যাল প্রেজেন্টেশন আমার একটু মেয়েদের বেশি হয়, হ্যাঁ। কেউ অন্যভাবে নেন না, নর্মালি দেখা যায় এটিপিক্যাল প্রেজেন্টেশন গুলো কিন্তু মেয়েদের একটু বেশি হয়। তো এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, ইনডিজেশন, নাউসিয়া। আচ্ছা, নাউসিয়া কেন হয়? নাউসিয়া কেন হয়? একটা জিনিস তো প্রথমে বলতে গিয়ে বলি নাই। এটা যদি হার্ট হয়, এই নেট আবার ডিস্টার্ব করে, 1 মিনিট দাঁড়ান তো। দেখেন, আমরা বলেছিলাম যে হার্টের, এটা পুরোপুরি সত্য না, যা বলবো এখন পুরোপুরি সত্য না, ঠিক আছে। হার্টের যে পিছনের সাইডটা থাকে না, হার্টের পিছনে, হার্টের মোটামুটি সব জায়গায় ভ্যাগাস নার্ভ এবং সিম্প্যাথেটিক সাপ্লাই থাকে, কিন্তু পিছনের দিকে, পোস্টিরিয়র সাইডের দিকে মোটামুটি ভ্যাগাস নার্ভটা থাকে, পোস্টিরিয়র সাইডের দিকে। সামনের দিকটা থাকে সিম্প্যাথেটিক সেইন বা সিম্প্যাথেটিক সাপ্লাই, ঠিক আছে। তাহলে কি বললাম, হার্টের পিছনের দিকে থাকে ভ্যাগাস সাপ্লাই, সব জায়গায় থাকে, বাট পিছনের দিকে একটু ট্রাঙ্কটা নামে পিছনের দিক দিয়ে, আর সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা নামে সামনের দিক দিয়ে। যে কারণে যখন সামনের মাসল, সামনের এমআই হয়ে যায়, তখন সামনে যেহেতু সিম্প্যাথেটিক সেইন থাকে, সিম্প্যাথেটিক নার্ভের সাপ্লাই থাকে, তখন ওই নার্ভগুলো ইরিটেশন হয়। যে কারণে অ্যান্টিওর এমআই এর ক্ষেত্রে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি তুলনামূলক বেশি হয়। অ্যান্টিওর এমআই এর ক্ষেত্রে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তুলনামূলক বেশি হয়। যে কারণে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হয়, তার গুরুত্বপূর্ণ কারণে একটা। হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া আরো একটা কারণ হতে পারে, পেশেন্ট একটা এমআই হয়ে গেল, বডির একটা ম্যাসিভ একটা অর্গানে ঝামেলা হয়ে গেল, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি এমনিই হবে। তারপরেও অ্যান্টিওর এমআই তে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হওয়ার চান্স একটু বেশি। যেহেতু পোস্টেরিয়রে থাকে ভ্যাগাস নার্ভ, পোস্টেরিয়র সাইডে আমার কি হয়, পোস্টেরিয়র এমআই মানে ইনফেরিয়র এমআই হয়। যে কারণে ইনফেরিয়র এমআই তে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। যে কারণে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হতে এসও নট এমনি সাপ্রেসড হবে, পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করার চান্স থাকে, রাইট? আচ্ছা, ওকে। আরো একটা কারণ, ইনফেরিয়র এমআই তে আমরা বলছিলাম যেহেতু রাইট কোনার্টি সাপ্লাই দেয় এসও নট কে বন্ধ করে দিয়ে, সে কিন্তু কি হতে পারে, সে কিন্তু আমার ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসতে পারে, এবি ব্লক নিয়ে আসতে পারে, সেটা নিয়ে আসতে পারে। কিন্তু পোস্টেরিয়র সাইডে এটা সব বই অ্যালাউ করে না, কিছু কিছু বইতে এরকম পাইছিলাম, কিন্তু পোস্টেরিয়র সাইডে ভ্যাগাস নার্ভ থাকে, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হওয়ার কারণে কি হতে পারে, পেশেন্ট ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এখন ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেটেড হয়, পেশেন্টের কিন্তু নাউসিয়া, ভমিটিং যা হয় সেগুলো কিন্তু হতে পারে, রাইট। সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য পেশেন্টের সুইটিং টুইটিং যা হয় সেগুলো হতে পারে, ওকে। তাহলে পেশেন্টের কিন্তু নাউসিয়া, নাউসিয়া হতে পারে, পেশেন্ট একদম কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে, তাই না? তাহলে এইগুলো সব কিন্তু কি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ করোনারি আর্টারি ডিজিজ। তাহলে করোনারি আর্টারি ডিজিজে এতগুলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। পরীক্ষায় কিছু না লিখলে অ্যাটলিস্ট এই পর্যন্ত লিখেন, অ্যারিথমিয়া পর্যন্ত লিখেন আর কি, মনে না থাকলে। এনজাইনা পেক্টোরিস, এটা ট্রানজিয়েন্ট মাইকার্ডিয়াল ইসকিমিয়ার জন্য এরকম হয়, কোন একটা জায়গায় হঠাৎ করে রক্ত সাপ্লাই কমে গেছে তখন এরকম হতে পারে। কেন হয়? ডিউ টু ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে ইমব্যালেন্স হলে এই পেইনটা হয়। এই টাইপ কি কি আছে এটা বলে আসছি। আচ্ছা, দেখেন, স্টেবলটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল, আনস্টেবলটাকে বলা হচ্ছে ক্রিসেন্ডো। ক্রিসেন্ডো মানে কি? ক্রিসেন্ডো মানে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া, ডিক্রিসেন্ডো মানে কমে যাওয়া। মানে এটা একটা বেস লাইন, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে এটাকে বলে ক্রিসেন্ডো, কমে যাচ্ছে এটাকে বলে ডিক্রিসেন্ডো। তার মানে পেশেন্ট অবস্থা যদি আস্তে আস্তে খারাপ হয়, এটাকে বলা হয় ক্রিসেন্ডো। মানে কোনো পেশেন্টের, এটা একটা আটারি, এটা একটা আটারি, এখানে একটা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, আজকে এরকম, 3 দিন পর আরেকটু বাড়ছে, তারপর আরেকটু বাড়ছে, আরেকটু বাড়ছে, এটাকে বলা হয় ক্রিসেন্ডো। তাহলে এরকম ক্রিসেন্ডো হলে আলটিমেটলি আনস্টেবল হয়ে যাবে না একসময়। সহজ ব্যাপার। প্রিজমেটাল এন্ড ভেরিয়েন্ট, আমরা বলেছিলাম করোনারি আর্টারি মাঝে মাঝে একটু পাগলামি করে, কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে না, তার মনে হয় আমি একটু চুপসে যাই, সারা জীবন কি ডাইলেটেড থাকবো নাকি। ওই যখন চুপসে যায়, তখন আলটিমেটলি পেশেন্টকে এমআই লাইক ফিচার নিয়ে আসে। যদি এসটি ইলিভেশন না হয়, তখন সেটাকে বলে ভেরিয়েন্ট অ্যাজমা। যদি সাথে এসটি ইলিভেশনও পান, তখন সেটাকে বলে প্রিজমেটাল অ্যানজাইনা। এই পেশেন্টে কিন্তু অ্যাসপিরিন দিলে আর বিপদ আছে, ওকে। কিন্তু আপনি বুঝবেন কেমনে যে পেশেন্ট অ্যাকচুয়ালি কি কারণ হয়েছে, তাই না? এটা বোঝা মুশকিল, ওকে। তাহলে কিছু স্পেশাল টাইপ, এই যে ক্রিসেন্টো বললাম। আর একটা নকশানাল, পেশেন্ট শুয়ে থাকলে পেশেন্টের একটু এমআই লাইক ফিচার, মানে এমআই এর মতো সিমটম হতে পারে, ঠিক আছে। কারণ কি, ভেনাস রিটার্ন বেশি থাকে, হার্টের পর লোড বেশি পড়ে যায়, ডিমান্ড বেশি হয়, সাপ্লাই কম হয়, তখন কিন্তু এরকমটাই হতে পারে। আচ্ছা, এই ডিমান্ড সাপ্লাই এগুলো আমরা বলে আসছি। কি কি কারণে পেশেন্টের অ্যানজাইনা বাড়তে পারে? কাজ কাম করলে বাড়বে, তাহলে ফিজিক্যাল এক্সারশন হলে বাড়তে পারে, কোল্ড এক্সপোজার হলে বাড়তে পারে। কারণ কোল্ড এক্সপোজারে হার্টকে একটু বেশি কাজ করতে হবে না, সারা বডিতে তো ঠান্ডা, তো ঠান্ডাতে একটু গরমের, গরম ব্যবস্থা করতে হলে সব জায়গায় রক্ত সাপ্লাই বেশি করতে হবে, রাইট? হেভি মিল, যাদের এমআই পেশেন্ট আছে, আমি তো একটা জিনিস, এই যে দেখেন,
বাঙালিদের একটা ঝামেলা হলো আত্মীয় স্বজনের বাসায় গেলে প্রচুর খাওয়ায়, তাই না? আমি যেখানে যাই সেখানে বলি যে আপনি খাওয়াচ্ছেন, মানে ওনার যদি হার্টের কোনো ডিজিজ থাকে, এটা কিন্তু তার এমআই করে দিতে পারে। হেভি মিল, মানে পৃথিবীতে সবচেয়ে ঝামেলা কিন্তু খাওয়ার সাথে, মানে যত বেশি খাবে তার তত রোগ বেশি হবে, রাইট? স্ট্রোক, স্ট্রোক বাদ দেই, মানে আই মিন অ্যাথেরোস্ক্লেরোটিক যে ডিজিজ গুলো আছে, ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে মানে ম্যাক্সিমাম ঝামেলা খাবারের সাথে। কোনো পেশেন্ট যদি এমআই থাকে, ওই পেশেন্টের বেশি মিল নেওয়া যাবে না। বেশি মিল নিলে কয়েকটা ঝামেলা হয়। কি ঝামেলা হয়? জিআইটির উপর লোড পড়ে বেশি, তখন হার্ট সমস্ত রক্ত জিআইটি তে পাঠায় দেয়, তখন বডির অন্য জায়গায় রক্ত পায় না, হার্ট নিজেও রক্ত পায় না, রাইট? যে কোনো হেভি মিল নেওয়া যাবে না তাদের। তারপর অনেক সময় লাইং ফ্ল্যাট হলে এরকম হতে পারে। ও, ইমোশন, ইমোশনের কারণে হতে পারে। লাইং ফ্ল্যাট হলে বললাম, কিংবা রাতে ঘুমের ঘরে যদি উল্টো পাল্টা স্বপ্ন দেখে, তখন এই ঘুমের মধ্যে তো এটা ইটস টাইপ অফ কি, স্ট্রেস, রাইট? তখন কিন্তু এরকম ঝামেলা হতে পারে। অ্যাকুট করোনারি সিন্ড্রোম ডেফিনেশনটা পড়বেন, আমি এটা বুঝে আসছি। আনস্টেবল এনজাইম আমরা একটু দেখি। নিশ্চয় এতক্ষণ আনস্টেবল এনজাইম বুঝে ফেলছেন। তাহলে একটা পেশেন্ট হঠাৎ করে খারাপ হবে, পেশেন্ট মিনিমাম এক্সারশন বা রেস্টেও পেশেন্টের চেস্ট পেইন হবে। পেশেন্ট রেস্ট নিলে ভালো হবে না, কিন্তু নাইট্রেট নিলে ভালো হবে। কারণ নাইট্রেট কি করে, পটটা ডাইলেট করে রাখে। কিন্তু এখানে কোনো মাসল মরে না, কোনো মাইকোটাল নেক্রোসিস হয় না। মাইকোটাল নেক্রোসিস কোথায় হয়? নেক্রোসিস হচ্ছে এমআই তে। ঠিক আছে। স্টেবল অ্যানজাইনা, পেশেন্ট রেস্টে কোনো সমস্যা নেই, হাঁটাচলা করলে পেইন হবে, রেস্ট নিলে ভালো লাগবে। ঠিক আছে। আমরা কিভাবে ইসকেমিক স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি? এটা হলো প্রাইমারি প্রিভেনশন। রোগ হওয়ার আগে প্রিভেনশন করা, দ্যাট ইজ প্রাইমারি প্রিভেনশন। রোগ হওয়ার পরে যাতে ফার্দার না হয়, সেটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে প্রাইমারি প্রিভেনশন স্মোকিং, এক্সারসাইজ, মানে স্মোকিং বাদ দিবে, এক্সারসাইজ করবে, বডি ওয়েট মেনটেন করবে, পেশেন্ট এই যে ফ্রুটস ট্রুটস খাবে, স্যাচুরেটেড ফ্যাট কম খাবে, আনস্যাচুরেটেড ফ্যাট বেশি খাবে। সেকেন্ডারি প্রিভেনশন একবার এমআই হয়ে গেছে। স্ট্যাটিন নিবে, এসিআই নিবে, অ্যাসপিরিন নিবে, ক্লোপিডোগ্রেল নিবে, মানে এন্টিপ্লাটিলেট নিবে, অ্যান্টিহাইপারটেনসিভ নিবে। এখন আসেন ম্যানেজমেন্ট অফ স্টেবল অ্যানজাইনা। এটা লাগে না, আনস্টেবল এমআইটা বেশি লাগে আর কি। একটা স্টেবল অ্যানজাইনা আপনি কিভাবে ম্যানেজ করবেন? স্টেবল অ্যানজাইনা পেশেন্ট আপনার কাছে ভালো মতোই আসবে। সে বলবে আমার মাঝে মাঝে বুকে ব্যথা করে, কাজকাম করতে গেলে বুকে ব্যথা করে। ঠিক আছে। তাহলে সেন্ট্রাল চেস্ট পেইন, ডিসকমফোর্ট, ব্রেথলেসনেস, কখন? ডিউরিং এক্সারশন আর ইমোশনাল স্ট্রেস। রেস্ট নিলে ভালো লাগে, নাইটেট নিলে ভালো লাগে। যখন পেইনটা হয় তখন রেডিয়েট করে, রেস্ট নিলে কমে যায়। তার অ্যাসোসিয়েশন ফ্যাক্টর কি কি থাকে? আচ্ছা, আমরা কিন্তু যে ফরম্যাট পড়াই ওই ফরম্যাট কিন্তু ফলো করতে হবে, রাইট? আপনার বইতে লেখা থাকবে সিমটমস, আমি কিন্তু এখানে হিস্ট্রি লিখছি, তাহলে আপনার কি হবে, লং কেসের ফরম্যাটটা একই রকম থাকবে আর কি। আচ্ছা, পেশেন্ট স্মোকিং করে কিনা, হাইপারটেনশন, ডায়াবেটিক্স, ওবেসিটি, হাইপার কোলেস্ট্রল আছে কিনা, এগুলো শুনতে হবে। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এটা হিস্ট্রি নেবেন, রাইট? এরপর সাইন, জেনারেল এক্সামিনেশন কি দেখবেন, ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, তাই না? হাই ব্লাড প্রেশার থাকলে পেশেন্টের কি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। আচ্ছা, কিংবা পেশেন্ট আগে থেকে হাই প্রেশার থাকলে এখন লো প্রেশার হয়ে যেতে পারে। না মানে, সরি, আমি তো স্টেবল জানি, স্টেবল জানি তো হবে না, স্টেবল বিপি হাই থাকবে। পালস রেট, রিদম অ্যাবনর্মাল থাকতে পারে। রেসপিরেটরি রেট যখন পেইন হবে তখন, বাট নট অলওয়েজ। রেসপিরেটরি রেট ওটা দরকার নেই। বডি ওয়েট অ্যান্ড বিমাই। তারপর পেশেন্টের এনিমিয়া বা হাইপারথাইরয়েডিজমের ব্যাপার থাকতে পারে, কারণ এনিমিয়া এবং হাইপারথাইরয়েডিজমে কি হয়, বডির ডিমান্ড বেড়ে যায়। তাহলে ডিমান্ড তো হার্ট যদি ফিল আপ করতে না পারে, কারণ ওই যে পথ তো ন্যারো, কিন্তু এই এক্সট্রা ডিমান্ড সে মেনটেন করতে যদি না পারে, তখন সাসপেন্ড হতে পারে। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে ইন্সপেকশন আপনি তেমন কিছু পাবেন না, কারণ এটা হলো একটা টেস্টেবল এনজাইম না। পালপেশন অনেক সময় এপিকাল পালস পাইতে পারেন, মানে কারো যদি লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়, তখন একটা দুরুম দুরুম করে বাড়ি খাবে না, এরকম বাড়ি খাইতে পারে। পেরিফেরাল পালস ন্যারো পাইতে পারেন, কারণ পেরিফেরাল ভেসেল গুলো তো ব্লক থাকতে পারে, রাইট? পারকাশনে কার্ডিয়াক ডালনেস পাইতে পারেন যদি কার্ডিওমেগালি থাকে। অস্কালটেশনে কিছু মার কিছু গ্যালপ পাইতে পারেন। এই গ্যালপ বলতে হার্ট ফেলিয়ার গ্যালপ না, এটা হচ্ছে হাইপারট্রফির গ্যালপ। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে আমরা ফোর্থ হার্ট সাউন্ড পাই, দ্যাট ইজ কল্ড হাইপারট্রফিক গ্যালপ। ওকে। আর হার্ট ফেলিয়ার হলে আমরা থার্ড গ্যালপ পাই। মারমার পাইতে পারি, অনেক সময় ভালভুলার ডিজিজ টিজিজ হলে আমরা মারমার পাইতে পারি। এবং মারমার পাওয়া মানে একটা হার্টের উপর একটা এক্সট্রা লোড। ওকে। আচ্ছা, আদার সিস্টেমেশন ক্যারোটিড বুড়ি, মানে ক্যারোটিড বুড়ি কেন দরকার? কারণ আমাদের যে ক্যারোটিড ভেসেল আছে, ওই ভেসেল অনেক সময় অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক থাকলে ওখানে হাত দিলে আপনি দেখবেন বুড়ি পাবেন, তাই না? মানে পথ ন্যারো, ওখানে রক্তকে বাড়ি খাবে, রাইট? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আপনি হেপাটোমেগালি পাইতে পারেন। এটা তো হার্ট ফেলিয়ারের ফিচার, এখানে কেন লিখেছি? হেপাটোমেগালি দরকার নেই, হেপাটোমেগালি এটা এর সাথে না। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ওই যে
পেশেন্টের ক্লাউডিকেশন থাকতে পারে, প্রিমেচুর ইজাকুলেশনে কিছু হিস্ট্রি থাকতে পারে, থাইরয়েড এক্সামিনেশনের কিছু ফাইন্ডিং। ওকে, এর পাশে কি কি ইনভেস্টিগেশন করবেন? এই পেশেন্টের এক্সারসাইজ ইনডিউসড ইসিজি মানে ইটিটি, এটা হলো ফার্স্ট লাইন টেস্ট। কনফার্ম করবেন কেমনে? সিটি এনজিওগ্রাম করতে হবে। সিটি এনজিওগ্রাম করে ভেসেলের কোথায় অক্লুশন আছে সেটা আপনি খুঁজে বের করবেন। দ্যাট ইজ হচ্ছে কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, তাহলে এটা হলো কনফার্ম করার জন্য এই টেস্ট করব। আমার আদার যে ডিফারেন্সিয়াল, একটা চেস্ট পেনে তো আরো কিছু ডিফারেন্সিয়াল থাকতে পারে, রাইট? সাপোজ বুকে মানে চেস্ট ইনফেকশন, তাহলে একটা চেস্ট এক্সরে করবেন যে আদার কোনো কজ আছে কিনা। একটা ইকো করবেন, ইকো করে মানে হার্টের আর কোনো সমস্যা আছে কিনা, মানে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডিটিস, আরো কিছু ব্যাপার থাকে সেগুলো দেখতে পারেন। প্রিডিসপিসিং ফ্যাক্টর আছে কিনা সেগুলোর জন্য কি করতে হবে? লিপিড প্রোফাইল, ব্লাড গ্লুকোজ, থাইরয়েড ফাংশন টেস্ট, রাইট? এগুলো তো আমরা জানি, জাস্ট ফরম্যাটের মধ্যে বসাই দিবেন আর কি। ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা এর মতো আর কি। আমাদের যে ইএমআই এর পরে যে মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, সেটা এন্টিপ্লেটলেট, হার্ট রেট বেশি, শুধু হার্ট রেট বেশি না, বিটা ব্লকার আমরা দিতে পারি, এটা একটা কার্ডিও প্রোটেক্টিভ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, সেটা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যদি কারো বিটা ব্লকার কন্ট্রা ইন্টিগ্রেটেড থাকে, যেমন ইয়াং মেলের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিতে চাই না, প্রিমেচুর ইজাকুলেশন করে। ফিমেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো যাদের ক্ষেত্রে এরকম বিটা ব্লকার আমরা দিতে পারি না, তাদের ক্ষেত্রে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা দিতে পারি। স্ট্যাটিন দিতে পারি, এসএ ইনহিবিটর দিতে পারি যাতে রিমডেলিং প্রিভেন্ট হয়। আদার অপশন কি? পিসিআই বা বাইপাস। কোনো পেশেন্ট দেখা গেল আপনার কাছে স্টেবল এনজাইনা নিয়ে আসছে, আপনি ইটিটি মিটিটি করে কিছুই খুঁজে পাচ্ছেন না, ভাবলেন একটা এনজিওগ্রাম করবেন। এনজিওগ্রাম করে দেখা গেলো পেশেন্টের কয়েকটা ব্লক আছে, 80%, 90% এরকম ব্লক। তাহলে কি করবেন? পিসিআই করে ফেলবেন, তাই না? তাহলে আদার অপশন মধ্যে পিসিআই বা বাইপাসও করা যেতে পারে। জেনারেল ম্যানেজমেন্ট, বিড়ি খাবে না, ওয়েট রিডাকশন করবে, ডায়েট এক্সারসাইজ করবে, হ্যাভি মিল টিল নিবে না, এরকম আর কি। তার যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে সেগুলো ট্রিট করবেন, রাইট? তাহলে হাইপারটেনশন, ডায়াবেটিক্স, ডিসলিপিডিমিয়া, থাইরয়েড, এগুলো ম্যানেজ করবেন। এখন আসেন, আনস্টেবল অ্যাঞ্জাইনা আর ইএমআই ম্যানেজমেন্ট অলমোস্ট সেম। পেশেন্ট আপনার কাছে কি আসবে? সাডেন সিভিয়ার চেস্ট পেইন, ঠিক আছে, সাডেন অনসেট, হেভি কনস্ট্রিক্টিভ পেইন, পেইন রেডিয়েট করে, পেশেন্ট এর সাথে নাউসিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস থাকতে পারে, পেশেন্টের হচ্ছে মরার মতো মানে মরে যাবো একটা ভাব থাকতে পারে, পেইনটা 20 মিনিটের বেশি হবে। যদি আনস্টেবল অ্যাঞ্জাইনা হয় আহ কিংবা এমআই হয়, এই পেইন গুলা কিন্তু রেস্ট নিলে অত মানে কমবে না, নাইট্রেট নিলে কমতে পারে। ওকে, এটা নাইট্রেটে কমবে, এগুলো নাইট্রেটে কমবে, কিছুটা কমবে আর কি। সিভিয়ার ইন ইন্টেন্সিটি, ঠিক আছে, তাহলে হিস্ট্রিতে সেরকম হিস্ট্রি দিবে, সাথে আরো কিছু হিস্ট্রি দিবে। যেহেতু এটা একটা সিভিয়ার কন্ডিশন, এখানে আমি খুব বেশি হিস্ট্রি নিব না, খুব বেশি এক্সামিনেশন করবো না, ঠিক আছে, কারণ পেশেন্টকে আমাকে দ্রুত ম্যানেজ করতে হবে। যে কোনো অ্যাকুট কন্ডিশনে কিন্তু আমি খুব বেশি হিস্ট্রি নিব না, খুব বেশি এক্সামিনেশন করবো না, যদি এই পেশেন্টের আমি একদম জেনারেল এক্সামিনেশন সিস্টেমেশন করতে যাই, পেশেন্ট পটল তুলে দিবে, রাইট? আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে কি পাইতে পারি? পেলোর, সুইটিং, ট্যাকিকার্ডিয়া পাইতে পারি, তাই না? প্যারাসিম্পাথিক সাইনের মধ্যে ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো আমরা পাইতে পারি। পেশেন্টের হচ্ছে মায়োকার্ডিয়ামে যেহেতু মায়োকার্ডিয়াম যেহেতু কাজ করতে পারতেছে না, সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে পারে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে পারে, পালস প্রেশারটা ন্যারো হয়ে যাবে। মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটাকে আমরা বলি পালস প্রেশার। তাহলে যদি সিস্টোলিক বাড়ে, সরি সিস্টোলিক কমে, ডায়াস্টোলিক বাড়ে, তো এটা কি হবে? ন্যারো হয়ে যাবে। ওকে, ইনভেস্টিগেশন কি করবেন? এটা তো আপনারা জানেন, ইসিজি করবেন আর টুপনি নাই করবেন, ঠিক আছে। কার্ডিয়াক এনজাইমের মধ্যে এগুলো করতে পারি। তাহলে ইসিজিতে আপনি এসটি ইলিভেশনও পাইতে পারেন, ডিপ্রেশনও পাইতে পারেন। ডিপ্রেশন মানে সাব এন্ডোথেলিয়াল এমআই। ডিপ্রেশন কিন্তু অনেক সময় রেসিপ্রোকাল চেঞ্জ হতে পারে, আপনার ইসিজি ক্লাসগুলো সেটা ক্লিয়ার হবে। প্যাথোলজিক্যাল কিউ পাইতে পারেন, বা নিউ বান্ডল ব্রাঞ্চ ব্লক, কোনো পেশেন্টের যদি নিউ লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক পান, আগে ছিল না, দ্যাট অলসো ইন্ডিকেট পেশেন্ট একটা এমআই হয়ে গেছে। ওকে, টুপনি নাই বেশি পাবেন, এবং এনজিওগ্রাম করে কোথায় ব্লক সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এনজিওগ্রাম অনেকভাবে করা যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আমাদের দেশে যেটা করে আর কি, ওই যে ভেইন দিয়ে ঢুকে এনজিওগ্রাম করে। আর একটা উপায় কিন্তু সিটি এনজিওগ্রাম, এবং সিটি এনজিওগ্রাম মোর স্পেসিফিক, যেহেতু সিটি করতে টাকা বেশি লাগে, রেডিয়েশন থাকে, যে কারণে আমাদের দেশে গরিব মানুষ এরা মোটামুটি আমাদের ট্র্যাডিশনাল মানে পারকিউটিনাস পিসিআই করে, পারকিউটিনাস করোনারি এনজিওগ্রাম করে আর কি। সিটি এনজিওগ্রাম করলে ঝামেলা হলো রেডিয়েশন, আর একটা ঝামেলা হচ্ছে যদি আমার রিং পরানোর দরকার হয়, তখন ওটাতে তো পরানো যাবে না। কিন্তু যখন আমি পিসিআই করব, তখন তো আমি এনজিওগ্রাম করলামই, ওই এনজিওগ্রাম করার সময় মানুষের ব্লক ছড়ে যায়, তার মানে এটা থেরাপিউটিক আবার ডায়াগনস্টিক, আবার রিং টিং দরকার হলে আমি কিন্তু একসাথে পড়াই দিয়ে আসতে পারি, রাইট?
সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আলাদা করার জন্য এক্সরে করতে পারে, কারণ এখানে নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের অ্যাওর্টিক ডাইসেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে, ইকো করতে পারি। পেশেন্টের প্রিডিসপোজিং ফ্যাক্টরের জন্য আমি এই টেস্টগুলো করবো। সিভিয়ারিটি বা কমপ্লিকেশন, মানে এই এমআই তো অনেক সিভিয়ার হতে পারে, একটা ইকোকার্ডিওগ্রাম করে আমরা বুঝতে পারবো যে ইজেকশন ফ্র্যাকশনের কি অবস্থা। দেখলাম ইজেকশন ফ্র্যাকশন 30, তাহলে বুঝতে হবে যে হার্ট গেছে গা। করোনারি এনজিওগ্রাম করে আমরা সিভিয়ারিটিও বুঝতে পারি, কয়টা ভেসেল ব্লক হয়েছে, তাই না? তাহলে করোনারি এনজিওগ্রাম করে আমি ডায়াগনোসিস করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি, এবং সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ বুঝতে পারি। একটা ভেসেল ব্লক হলে ওকে, একটা ভেসেল সমস্যা নেই, সমস্যা ওকে থাকতেই পারে। দুইটা ভেসেল মানে অবস্থা খারাপ, তিনটা ভেসেল মানে তো আসলে অবস্থা খারাপ, সে সিভিয়ারিটিটা আমরা বুঝতে পারি। এই পেশেন্ট ম্যানেজ করার জন্য আমার ব্লাড সাপোজ দেখেন ইলেকট্রাইট করা লাগবে, কারণ আমি একটা প্রসিডিউর মধ্যে যাইতে পারি, তাই না? পিসিআই করতে গেলে তো লাগবে, সিবিসি করতে হবে, কারণ পেশেন্ট যদি এনিমিক থাকে তাহলে তো আমি এই যে একটা তাকে পেইন দিচ্ছে, যে একটা এক্সারশন দিচ্ছে, পেশেন্ট তো পটল তুলতে পারে, ক্রস ম্যাচিং করে রাখতে পারে, কারণ থ্রোম্বোলাইসিস সময় বিভিন্ন ব্লিডিং থিং হতে পারে, এটা ম্যানেজ করে রাখতে হবে। আপনার পরীক্ষার সময় এই ম্যানেজ দ্য পেশেন্টের যেটা, এটা আপনার না বললেও চলবে, তবে মাথায় সেট করে রাখেন পোস্ট গ্রাজুয়েশন আপনাদের এটা লাগবে। এখন ট্রিটমেন্ট কি করবেন, একটা হচ্ছে অ্যাকুট ম্যানেজমেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। পেশেন্ট অক্সিজেন দিবেন, পেইনের জন্য মরফিন দিবেন, নাইট্রোগ্লিসারিন দিবেন, ডুয়েল অ্যান্টিপ্লাইটিক দিবেন, যা যা বলে আসছি। বিটা ব্লকার দিবেন, বিটা ব্লকার মানে হার্ট রেট বেশি না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ পেশেন্ট হার্ট ফেলিয়ার করে ফেলতে পারে, কারণ পেশেন্ট হঠাৎ করে এখন এমআই হয়েছে, তার এখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে কাজ করার দরকার। আপনি বিটা ব্লকার দিলেন মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমাই দিলেন, তাই না? বিটা ব্লকার কিন্তু লাইটিক সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমায় দেয়, পেশেন্ট কিন্তু হার্ট ফেলিয়ারে চলে যেতে পারে। যে কারণে বিটা ব্লকার নর্মালি আমরা দেই না, হার্ট রেট কেবলমাত্র 100-র উপরে হলে আমরা দেই, ঠিক আছে? আপনার পরীক্ষা হলে সব জায়গায় বইতে দিতে বিটা ব্লকার, বাট বিটা ব্লকার ইউজুয়ালি আমরা দেই না, রিমেম্বার দিস। কিন্তু ক্রনিক ডিজিজ মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিই, অ্যাকুট ক্ষেত্রে নর্মালি আমরা না দেওয়ার চেষ্টা করি। হাইড্রোজেস্টাটিন, মরফিন প্লাস এন্টিমেটিক দিব না? হ্যাঁ, ও এন্টিমেটিক তো দিবেন, মরফিন তো বমি হবে, ওকে গুড, তাহলে লিখে রাখেন, টিচাররাও খুশি হবে। মরফিন দিলে সাথে এন্টিমেটিক দিতে হবে, নয়তো পেশেন্ট তো বমি করে অজ্ঞান হয়ে যাবে। ওকে, এরপর রিফার্বিশন থেরাপি যা বলে আসছে সেইগুলা 12 ঘন্টার মধ্যে আসলে প্রাইমারি পিসিআই, কিন্তু প্রাইমারি পিসিআই করতে গেলে 2 ঘন্টার মধ্যে করতে হবে। ওকে, না 2 ঘন্টার মধ্যে সম্ভব হচ্ছে না, থ্রোম্বোলাইসিস করবেন কি দিয়ে? স্ট্রেপ্টোকাইনাস হেপারিন দিয়ে। ওকে, থ্রোম্বোলাইসিসও করা যাচ্ছে না, তাহলে কি ডিলেড আর সেকেন্ডারি পিসিআই করা যায়? হ্যাঁ করা যায়, তাহলে করো। ওকে, না করা যাচ্ছে না, তাহলে লো মোলিকুলার হেপারিন আর নাইট্রেট, ঠিক আছে? 12 ঘন্টা পরে আসতেছে, তাহলে এটাই। এরপর মেনটেনেন্স, ওই যে এগুলো আপনারা জানেন। এসিআই বা ইয়ারবি কেন দিব? রিমডেলিং প্রিভেন্ট করার জন্য, কিছুটা মর্টালিটি বেনিফিট দেয়। বিটা ব্লকার কিন্তু মর্টালিটি বেনিফিট দেয়, ঠিক আছে? মর্টালিটি বেনিফিট মানে পেশেন্ট লাইফ এক্সপেক্টেন্সি একটু বাড়ায়। আমরা তো জানি আমাদের জন্ম মৃত্যু ডেট ফিক্সড, কিন্তু বইয়ের ভাষা বলে কিছুটা লাইফ লাইফ এক্সপেক্টেন্সি বাড়ায় আর কি। জেনারেল ম্যানেজমেন্ট, প্রথমে সে বেড রেস্টে কিছুদিন থাকবে, বা তার মনিটর লাগানো লাগবে, অক্সিজেন লাগবে, ফ্লুইড লাগলে ফ্লুইড দিতে হবে আর কি। প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো ট্রিট করতে হবে, হাইপারটেনশন, ডায়াবেটিক, ডিসলিপিডেমিয়া। ডিজিজ কমপ্লিকেশন, অনেক সময় পেশেন্ট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, তাই না? পেশেন্ট অ্যারিথমিয়া হয়, পেশেন্ট শকে চলে যায়, তাহলে এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। বাকি এগুলো আপনাদের জন্য লিখে নেই, লিখে কেটে দিয়েছি, মাথায় রাখেন, পরীক্ষা হলে লেখার দরকার নেই। কমপ্লিকেশন অফ এমআই, এটা বলে আসছি না? এরিথমিয়া খুবই ডেঞ্জারাস, রিকারেন্ট অ্যানজাইনা, হার্ট ফেলিয়ার, শক, আর যে ড্রেসলাস সিনড্রোম, যেটা কি কারণে হয়? অটো অ্যান্টিবডির কারণে হয়, অটো অ্যান্টিবডির কারণে হয়, অটো অ্যান্টিবডি। তারপর আছে রাপচার প্যাপিলার মাসেল, ভেন্ট্রিকুলার সেপ্টাম, তাহলে প্যাপিলার মাসেল রাপচার হলে হ্যাঁ পেরিকার্ডিটিস তো হবে, অটো অ্যান্টিবডির কারণে পেরিকার্ডিটিস, হ্যাঁ পেরিকার্ডিটিস তো আছে। ওকে, ডিএসএল সিনড্রোমে পেরিকার্ডাইটিস, মানে পেরিকার্ডিয়ামের মধ্যে পানি, পুলার ডিফিউশন, ফিভার, এগুলো হতে পারে আর কি। পেপিলারি মাসেল রাপচার হলে কি হতে পারে? মাইটার রিগার্জিটেশন ডেভেলপ করতে পারে, বা মাইটাল ভালভ প্রলাপস, মাইটাল ভালভ প্রলাপস হতে পারে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হতে পারে, ভিএসডি হতে পারে। ভেন্ট্রিকুলার ওয়াল রাপচার হলে অ্যানিউরিজম হতে পারে, থ্রোম্বোএমবোলিজম হতে পারে, ভেন্ট্রিকুলার রিমোডেলিং, এই যে অ্যানিউরিজম আবার এখানে লিখছি, ওকে। কমন অ্যারিথমিয়া, দুনিয়াতে যত অ্যারিথমিয়া আছে সবগুলো হতে পারে, তবে মোস্ট ডেঞ্জারাস হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা না বললে টিচাররা শুনবে না, কারণ পেশেন্ট মারা গেলে এটার কারণেই মারা যায়। এটা এখন পড়াবো না। এখন আসেন কখন আমরা থ্রোম্বোলাইসিস করব না।
আমরা বলছিলাম জীবনে কোনো কোনো একটা সময় যদি তার ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়। সব লেখে না, এটা বইয়ের ভাষা তো। আমি মনে রাখি, এক জীবনে ইন্টারকে এক জীবনে একটা হেমোরেজিক স্ট্রোক, 1 বছরে ইসকেমিক স্ট্রোক, 1 মাসে মেজর সার্জারি, আর 1 সপ্তাহে মাইনর সার্জারি। এটা থাকলে আমরা করবো না। অ্যাক্টিভ ব্লিডিং থাকলে করা যাবে না, কিন্তু মিনিস্ট্রেশন থাকলে সমস্যা নেই। কোনো পেশেন্ট অ্যাওর্টিক ডাইসেকশন যদি সাসপেক্ট করেন, এই পেশেন্ট থ্রোম্বোলাইসিস করেন, অ্যাওর্টা ছিঁড়ে গিয়ে ওটি টেবিলে মরে যাবে। কিংবা যদি অনেক বেশি হাইপারটেনশন থাকে, অনেক বেশি হাইপারটেনশন থাকলে এমনি তো ভেসেলের উপর চাপ বেশি, আপনি আরো দিচ্ছেন থ্রোম্বোলাইসিস করে, মানে রক্ত নাহলে ছেড়ে একদম অবস্থা কেরোসিন হয়ে যাবে। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যে পেশেন্ট ওকে, পেশেন্টের আইএনআর একটু বেশি। আইএনআর মানে কি? এন্টিকোয়াগুলেন্ট মানে কি বলে ওটাকে, আমাদের যে প্রোথ্রম্বিন টাইম আছে না, মানে আমাদের ক্লটিং টাইম একটু বেশি আর কি। রিসেন্ট সার্জারি, রিসেন্ট ট্রমা, রিসেন্ট সিপিআর, প্রেগনেন্সি, পেপটিক আলসার ডিজিজ মানে অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ কিংবা ব্লিডিং ডিসঅর্ডার, এগুলো থাকলে, কিংবা 5 বছরের মধ্যে পেশেন্ট স্ট্রেপ্টোকাইনেজ নিয়েছে, তাহলে তার স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া যাবে না, কারণ তো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। দিলে তো আলটিমেটলি স্ট্রেপ্টোকাইনেজ আর কাজ করবে না, তাই না? তখন এলটিপিএস, রেটিপিএস, যেগুলো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ আছে সেগুলো দিতে হয়। হ্যাঁ, শেষ। ওকে, কি কোশ্চেন করতেছিলেন তাই না, যে নাইট্রেট দিব কি দিব না? দেখেন, নাইট্রেটের কাজ কি? নাইট্রেট অ্যাকচুয়ালি হচ্ছে ভেনোডাইলেশন। ভেনোডাইলেশন, নাইট্রেট মানে মেইনলি ভেইন ডাইলেশন করে। হ্যাঁ, আর্টারিও করতে পারে, আর্টারিও করে, ভেইনও ডাইলেশন করতে পারে। কোনো পেশেন্টের যখন এমআই হয়ে, যখন এমআই হয়ে রাইট হার্ট ফেলিয়ার হয়ে যায়, রাইট হার্ট ফেলিয়ার হয়ে যায়, তখন আমরা নাইট্রেট দেই না। কারণ কি? রাইট হার্ট ফেলিয়ার মানে তার এখানে ব্লাড যেতে পারতেছে না। আমি যদি এই ভেনগুলো আরো ডাইলেট করে দিই, তাহলে ওই রক্তটা আরো পায়ে জমে যাবে। তা হার্টে যদি রক্ত না যায়, হার্ট পাম্প করবে কি, তাই না? দেখবেন, এমআই এর একটা ট্রিটমেন্ট হিসেবে, মানে লেফট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে, যেহেতু পেশেন্টের লাংসে কনজেশন হয়, আমরা ল্যাসিক্স দিয়ে তার বডি থেকে পানি বের করে দিই। ল্যাসিক্স দিয়ে বডি থেকে পানি বের করে দিই। কারণ কি? তার লোড কম হবে। ঠিক আছে। কিন্তু রাইট হার্ট ফেলের ক্ষেত্রে অনেক সময় তাকে স্যালাইন দেওয়া হয়। কেন? কারণ আমি যদি তাকে স্যালাইন দিয়ে তার ব্লাডের ঘনত্ব একটু বাড়ায় দিতে পারি, ব্লাডের পরিমাণটা একটু ভলিউমটা বাড়ায় দিতে পারি, তাহলে অ্যাটলিস্ট কিছু ব্লাড তো রাইট হার্টে আসবে। তখন লাংসেও কিছু ব্লাড যাবে। তখন কি হবে? আলটিমেটলি হচ্ছে আমার, মানে রাইট হার্ট ফেলের ক্ষেত্রে আমাদের প্ল্যান কি থাকে? আমার এই পালমোনারি যে ভেসেল গুলো আছে, ওগুলো রেজিস্ট্যান্স গুলো কমাই দিয়ে এখানে ব্লাড ফ্লো বাড়ানো। ব্লাড ফ্লো বাড়ানো, তাহলে কম ইফোর্ট দিয়ে সে লাংসে যাবে, সে এই হার্টে রক্তটা পাঠাতে পারবে। যদি তার রক্তই না থাকে, ভেনোডাইলেশন করে আপনি তার রক্তই আর রাইট হার্টে আসতে দিচ্ছেন না, তখন লাংসে যাবে না, তখন লেফট সাইড অবস্থা খারাপ হয়ে পেশেন্টের টোটাল সিস্টেমিক কলাপস করে দিতে পারে। ওকে, যে কারণে লেফট হার্ট ফেলের ক্ষেত্রে আমরা ল্যাসিক্স দিয়ে বডি থেকে পানি বের করে দিই, কিন্তু রাইট হার্ট ফেলের ক্ষেত্রে উল্টা পানি দিয়ে তার হার্ট, পানি মানে স্যালাইন দিয়ে তার হার্টকে আমরা সাপোর্ট দিয়ে রাখার চেষ্টা করি। এই একই কারণে রাইট হার্ট ফেলের ক্ষেত্রে আমরা নাইট্রেট দেই না। তার মানে ফেলিয়ার হলে আমরা নাইট্রেট দিই না, নর্মাল এমআইতে আমরা নাইট্রেট দিতে পারবো। ওকে, সো আজকে একটা হিউজ ক্লাস, তাই না? তো কারো কারো কোনো এইটা কিন্তু লাগবে, মানে এটা কিন্তু রিটেনে লাগবে, রিটেনে বিশেষ করে এমআই ম্যানেজমেন্ট লাগবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওয়েলকাম। কোয়েশ্চেন না থাকলে শেষ করি, অলমোস্ট 12। এবং এরপরে আপনাদের একটা আমি একটা ভাইবা ক্লাস দিব না আর কি। ওখানে ইসিজিতে আরেকটু ডিটেলস এবং ভাইবা রিলেটেড কিছু কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে আর কি। দেখি কালকে যদি আরেকটা ক্লাস নিতে, একটু শেষ করি।